স্যার ওই ওকে। যে ভিডিওগুলা রেকর্ড করা আছে ওই ভিডিওগুলার সাউন্ড এত মানে একটু কম মনে হয় আমার কাছে, একটু ওইটা বাড়ানোর কোনো ওয়ে নাই? না গো, এই আমরা যে গুগল মিটে এটা করতেছি তো এখানে মানে কেন জানি এমনটা হয়। হ্যাঁ, তোমার জুমে ঠিক হয় কিন্তু গুগল মিটের সমস্যাটা এটা তো আমি ঠিক করতে পারিনি গো। ঠিক আছে, এটা আমি আসলে ঠিক ঠিক আছে করতে স্যার, পারিনি। কিন্তু এর একটু জন্য মানে একটু না, অনেকই প্রবলেম হয় ঘরে, ফ্যান চালানো থাকলে শোনাই যায় না আর না, কি। শোনা যায় না। আমি করতে নিয়ে কয়েকবার রেখে দিচ্ছি। একটু ইয়ারফোন ইউজ করবা, ঠিক আছে? তা না হলে তো আমারও কিছু করার নেই। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু এটা সমাধান, ওই জন্য আমি জুমে যে ঘুরে যে গিয়েছিলাম, কিন্তু ওটাও তো তোমাদের সমস্যা হচ্ছে ক্লাসে যুক্ত হতে, ওখানে রেকর্ডিংটা ক্লিয়ার ছিল। স্যার ওবিএস রেকর্ডার ইয়ারফোন যেটা ইউজ আছে করলে এটাতে একটু মোটামুটি শোনা সমস্যা যায়, বেশি হয়। তাছাড়া শোনা যায় না। হ্যাঁ, ওবিএস। আমাদের কথাগুলো অনেক জোরে হয় কিন্তু স্যারের কথাটা খুবই আস্তে শোনা যায়। হুম হুম। ইয়ারফোন ইউজ করলে মোটামুটি শোনা যায়, এটা হচ্ছে কিন্তু তোমার তাছাড়া একদমই আমার দিক শোনা যায় না আমার ফোন দিক খারাপ থেকে হচ্ছে থাকলে। এই যে তোমার এইখানে গুগল মিটে এই প্রিমিয়াম ভার্সনে হচ্ছে তোমার নয়েজ রিডাকশন যে অপশনটা আছে ওইখানে গিয়েই সমস্যাটা আমার দিক থেকে ওরা করে ফেলে, ঠিক আছে? এইখানে আমি দেখেছি যেটা সেটা হচ্ছে এই সমস্যা। হ্যাঁ, আমি আর ওবিএসটাও দেখিয়েছি বা দেখেছি, ওখানেও আমি কোনোভাবে ঠিক করতে পারিনি। হ্যাঁ, এখন এটাই হচ্ছে প্রবলেম। তো এখন কি এর কোনো সমাধানই? অনেকেই তোমরা বলেছিলে এর আগে, অনেক দিন থেকে বলতেছো, কিন্তু আমি আসলে কিছু করাতে পারি। কিন্তু আমি যখন তোমার এমনি রেকর্ডেড ক্লাসগুলো করি, যেগুলো আমি জুম দিয়ে করি, ঠিক আছে, ওগুলো দেখবা যে ক্লিয়ার, কোনো সমস্যা না। কিন্তু এই সমস্যাটা হচ্ছে এই মিট ইউজ করে যেগুলো আমি করতেছি এটাতেই সমস্যা। স্যার 2 ঘন্টা ফ্যান বন্ধ করে হচ্ছে ক্লাসগুলো করলে এমন সুন্দর করে করে যে। আচ্ছা, একটু ইয়ারফোন দিবা, ইয়ারফোন দিয়ে করবা, তাহলে সমাধানটা ঠিক ঠিক হয়ে যাবে। ওকে, তো যাই হোক স্যার একটু। ইয়ারফোন আমিও ইউজ ফ্যান করলে বন্ধ কোনো করি, সমস্যা ক্লাস হয় না? করি। আচ্ছা। আমি তারপর ঈদের সালামি দিয়ে একটা সাউন্ড দিয়েছি। যাদের শব্দ হয় তারা বন্ধ করে রাখতে হয়, অনেক সাউন্ড হয় তো রেকর্ড করতে গেলে অনেক সমস্যা। আচ্ছা, একটু মিউট রাখো, মিউট রাখো সবাই, আমরা একটু ইয়ে করি। হ্যাঁ, কিটেন লিগজা কে নামে, নামটা কার? হ্যাঁ, একটু মিউট রাখবা। হ্যাঁ, তোমার ওখান থেকে সাউন্ড আসতেছে। কথা বলার পর কথা বলে আবার মিউট করে দিবা। আচ্ছা, তো যাই হোক আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমরা ছিলাম হচ্ছে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার। হ্যাঁ, আর আমরা পড়ছিলাম হচ্ছে, আর আমরা পড়া শেষ করছি লায়ন অ্যান্ড দ্য জুয়েল, তাই না? জি যেটা স্যার। এক্সওয়ার্ড ব্লড জি আছে স্যার। ব্যবহারে। আচ্ছা, আর এদিকে হচ্ছে সোশ্যোলজি অফ বাংলাদেশ, বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচারের মোটামুটি আমাদের চ্যাপ্টার 10 পর্যন্ত দেওয়া হয়ে গেছে। এখন আমরা একটু রিভিশনে আসবো আর আপডেট করব একটু কোশ্চেনগুলো। অনেক জায়গাতে আপডেট করা নাই, আপডেট করা হয়নি, কোশ্চেনগুলো একটু আপডেট করে দিতে হবে। সেই জন্য আমি আবার প্রথম থেকে দিব রিভিশন। তাহলে এই সাবজেক্টগুলো কিন্তু রিভিশন চলবে। দুটাই মনে হয়ে গেল তাই না? এর আগেরটা হয়ে গেছে না পুরোটা একবার করে? জি স্যার। জি স্যার। তার মানে দেখো এখনও কিন্তু তোমরা প্রচুর সময় পাচ্ছ। তাহলে এই দুটো সাবজেক্টে যদি তোমরা একটু নোট টোট করে ভালো করে পড়ো, তাহলে কিন্তু এখানে এ মাইনাস যেটাই বলি আমরা, এটা কিন্তু পাওয়া সম্ভব মিনিমাম। তো এই সাবজেক্টগুলো একটু গুরুত্ব দিবা, কারণ এই অনার্স লেভেলের এই 4টা যে সাবজেক্ট হয় টোটাল ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলে, এইগুলোকে যদি আমরা একটু ভালো মার্ক তুলে নিয়ে কাজগুলো করতে পারি, তাই তো, তাহলে দেখা যাচ্ছে যে গড় মার্ক কিন্তু আমাদের ভালো আসবে। কিন্তু আমরা অধিকাংশই এই সাবজেক্টগুলোকে গুরুত্ব দিই না। গুরুত্ব না দেওয়ার জন্য কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায়। তাই আমি বলি বারবারই, যেহেতু সাথে করে দিচ্ছি, একটু আন্তরিক হয়ে ভালো রেজাল্ট করার জন্য যেভাবে নোট করা লাগে 10টা 12টা পয়েন্ট দিয়ে। অনেকে পয়েন্ট দাও, আবার এমন চালাকি করো তোমরা, অনেকে পয়েন্ট দাও ঠিক আছে, কিন্তু পয়েন্টে আলোচনা করো না। মানে যে কোনো না একদিকে তুমি চালাকি করতেছোই। হ্যাঁ, আসলে চালাকিটা কি সাধ্যের সাথে হচ্ছে বলো তো? আলটিমেটলি এই পড়াশোনা করতে গিয়ে যে চালাকিটা তোমরা করো, এটা কাদের সাথে হয় চালাকিটা বলো? নিজের সাথেই। আলটিমেটলি কাদের সাথে হয়? আমরা তো বছর শেষে, আমরা তো এখানে আছি, আমরা চাকরি করতেছি, আমরা থাকবোই, কিন্তু তোমরা তো বছর শেষে চলে যাচ্ছ। কিন্তু তোমাদের যে রেজাল্টটা হচ্ছে তা দিয়ে তো আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, লাভও হচ্ছে না। আলটিমেটলি তোমাদেরই হচ্ছে। আমরা তোমাদের একটা ভালো পরামর্শ দিই, তোমাদের রেজাল্টের জন্য একটু বকাঝকা করি, একটু চাপ দিই, এটা তো আমাদের জন্য না। কিন্তু কেমন যেন মনে হয় যেন এই সকল পড়াশোনাগুলো যেন আমাদের, টিচারদের দায়িত্ব, টিচাররা করুক। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে এভাবে চলতেই আছে, চলতেই আছে, ক্ষতিগ্রস্ত কিন্তু স্টুডেন্টরাই হচ্ছে।
এখানে আমাদের বেতন আমরা ঠিকই পাচ্ছি, তোমাদের ভালো রেজাল্ট, তোমাদের মন্দ রেজাল্টের জন্য আমাদের কোনো ক্ষতিও হচ্ছে না, লাভও হচ্ছে না। হ্যাঁ, যা হবার তোমাদেরই হচ্ছে। তারপরও তোমরা যেন কেমন এই যে পরীক্ষা নেওয়ার কথা বললে যত অজুহাত লাগাও, এই অজুহাত দিয়ে আমি মানলাম ঠিক আছে, হ্যাঁ, যে তুমি তোমার ইয়া আছে, সমস্যা আছে, আমি পরীক্ষা নিলাম না তোমার। আলটিমেটলি সমস্যাটা কার হলো বলো? আমার। বলো, আমার হলো? আমাদের তোমারই হলো। মানে আমাকে বোঝাতে আসতেছো, আসলে তোমরা বুঝবা কি না বোঝাতে আসো আমাদের। আমাদের বুঝাতে লাভ নেই, আমি না বুঝেও লাভ নেই, আমার বুঝেও লাভ নেই। ঠিক আছে তো, যা বোঝার তোমাকে বুঝতে হবে। আমাকে বোঝাই লাভ কি? তুমি একটা অজুহাত দাঁড় করাতে পারো, আচ্ছা আমি মেনে নিলাম তুমি আমাকে ইয়া করলে না, তাতে তো আমার তো কোনো লাভ ক্ষতি হচ্ছে না, এই জায়গায় ক্ষতি তো তোমাদেরই হচ্ছে। হ্যাঁ, দেখো এই যে তোমাদের যে এই সাবজেক্টগুলো, এইগুলোতে যদি তোমরা কমপক্ষে 2টা করে বই কেন, গাইড কেন, এবং 2টা করে গাইড নিয়ে যদি কম্পারেটিভলি যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো থেকে ওখানে কি কয়টা পয়েন্ট আছে, এখানে কয়টা পয়েন্ট আছে, সেগুলো যদি সমন্বয় করে তোমরা নিজেরা করো, তা তো ভালো। একটা গাইডের দাম আর কতই বেশি। তোমরা অন্য ক্ষেত্রে অনেক টাকা পয়সা নষ্ট করো, কিন্তু এই পড়াশোনা করতে আসলে কেমন জানি মানুষের টাকা পয়সার সমস্যা হয়, সেই আমি ছোটোবেলা থেকে দেখে আসতেছি। হ্যাঁ, যখন আমি টিউশনি করাতাম তখন থেকে দেখে আসি। আর যে ছেলে মেয়েদেরকে পড়ায় ওদের ড্রেস হয়, ওদের মোবাইল ফোন হয়, মাসে মাসে খাওয়া দাওয়া হয়, রেস্টুরেন্টে যায়, কিন্তু শুধু আমাদের এই টিউশনির টাকা দিতে গেলে সংসারে অভাব বেঁধে যায়। ঠিক আছে, ঠিক একইভাবে ওই টিচারদেরকেও টাকা দিতে গিয়ে ওই ছেলে মেয়েদের দেখা যায় যে অভাব বেঁধে যায়, কিন্তু বাকি সব জায়গায় সব কিছু ঠিক মতো চলতেছে। হ্যাঁ, এই জায়গাটাই কেমন জানি, মানে পড়াশোনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এই জায়গাতে আমাদের যত গাফিলতি, সময় থেকে শুরু করে বই কেনা, টাকা পয়সা, এই জায়গাটা কেমন জানি হয়। এটা যেন আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় বুঝে উঠতে পারি না যে আসলে এটা আমাদের, এটা টিচারদের না, এটা কলেজের না, এটা বিশ্ববিদ্যালয় না, এটা দেশের না, এটা আমার নিজস্ব। আমি যেমনভাবে পড়াশোনা করব আমার সমস্যাটা তেমনভাবেই হবে। এগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। অজুহাত দিয়ে লাভ নাই, সমস্যা থাকতেই পারে, কিন্তু আন্তরিকতা থাকলে ওটা রাত 2টার সময়ও দিয়ে ঘুমানো যায়। ঠিক আছে তো? তো যাও, যে যেভাবে জীবন চালাবে। ফোর্থ ইয়ারে যদি 3.50 মানে ফোর্থ ইয়ারের সিজিপিএ মিলে যদি 3.50 পেতে হয়, তাহলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সবগুলা মিলিয়ে মানে প্রত্যেক ইয়ারে কেমন রেজাল্ট করতে হবে? তুমি নিজেই বলতে পারবা কত লাগবে তোমার, বলো। তুমি নিজেই তো বলতে পারবে যে তুমি 3.50 গড়ে পেতে চাও, তাহলে প্রত্যেকটা ইয়ারে মিনিমাম 3.50 পেতে হবে, এই তো নাকি মিনিমাম। এখন যদি তোমার মনে হয় যে না আমি ফোর্থ ইয়ারে গিয়ে 3 পাবো, তাহলে এখানে তোমাকে কত পেতে হবে? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে 3.75 পেতে হবে। 3.75 এটা তো আর কোনো মানে সেই লগের অঙ্ক না, এটা সিম্পল একটা যোগ বিয়োগের অঙ্ক। তুমি তো নিজেও বুঝতে পারবা যে আসলে কত পেতে হবে। কারণ তুমি থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার যদি কম পাও, তুমি আশা করো যে আমি 3.30 পাবো, তাহলে তোমার এখানে নিশ্চয়ই 3.60 পেতে হবে বা 3.70 পেতে হবে, তাহলে তো গড়ে তোমার 3.50 আসবে, তাই না? কিন্তু জিনিসটা যতটুকু বলা সহজ, ততটাই কিন্তু তার থেকে 1000 গুণ কঠিন। বুঝতে পেরেছ? প্রচুর পড়াশোনা করো। আচ্ছা, তো যাই হোক, 3.30 উপরে স্যার। কোনো মতে উঠানো যায়, এরপরে উঠানোই কঠিন। সেটা তো বললাম যে 3.30 আমি তো মিনিমাম টার্গেট দিই তোমাদের, যেটা তুমি পেতে পারো আর কি, যে তুমি চাইলেই সিম্পল যে পড়াশোনাগুলো আমরা করতেছি এইগুলোতে আর 20-30% ফোর্স দিলেই আমরা ওইগুলো পেতে পারি, যেগুলো তোমরা অনেকে পাচ্ছ। মোটামুটি আমার কাছে মনে হয় যে তারা একটু ভালো করে পড়তেছো, কিন্তু যারা একদমই মনে করো 2.70, 2.80, এগুলো একদম মানে কি ওই পড়তেছো এদের জন্য, আর যারা একদম পড়াশোনা করে না তাদের জন্য 2.50 বা একদম ফেল বা এই জাতীয় জিনিসগুলো। হ্যাঁ, কিন্তু আরেকটু ফোর্স দিলে তো আরেকটু ভালো রেজাল্ট হয়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, কেউ কিছু বলতে চেয়েছিলাম মনে হয়। স্যার, জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা কি 2টার দিকেও হয়? ওই যে এখন থেকে নিয়ম করছে, এর আগে কখনো দেখিনি, এইটা নিয়ম দেখলাম, মানে আস্তে আস্তে মানে কেমন জানি মনে হচ্ছে মানে অদ্ভুত একটা মানে কি বলবো, যাক, এখন যদি 2টা থেকে 6টা পর্যন্ত হবে, সন্ধ্যা পর্যন্ত, তারপর বাড়ি যাবা তোমরা, হবে না? জি স্যার। যারা দূর থেকে পরীক্ষা দিতে যাও তারা সেকেন্ড ইয়ারে দিল 12টায়, বাড়ি যাইতে যাইতে থার্ড 10টা ইয়ারে বেজে যাবে। 1টায় এবং দিচ্ছে ফোর্থ ইয়ারে 4টায়, আমার 2টায়। ফার্স্ট ইয়ারে এরকমের হয়েছিল, বাসে আসতে আসতে রাত 8টা 8:30 বাজতো। শীত হলে তো আরও ব্যাপার, কিন্তু যাই হোক, এখন যাই হোক, যাতে ওগুলো তো আর কিছু বলা যাবে না, ওরা একবার এক এক সিস্টেম করতে থাকুক, যে যেখানে যায় সেই তো রাজা হয়। এটা আসলে বোঝা যায় না যে আসলে কোনটা ঠিক, সব মাথা যত বেশি আমরা সামনের দিকে আগাচ্ছি
তত যেন আমাদের মানে সব এলোমেলো হয়ে যাচ্ছে, আমরা যেন বুঝে উঠতে পারতেছি না যে কী করা উচিত। হ্যাঁ, যে ছেলে মেয়ে 4 ঘন্টা পরীক্ষা দিবে, তাতে 6টা বাজবে। এবার অনেকে দূর থেকে পরীক্ষা দিতে যায়, মিনিমাম যদি 1 ঘন্টা তার আসা যাওয়া লাগে বাসায়, তাহলে 7টা বাজবে, ঠিক আছে, মিনিমাম। এর ভিতরে তাকে আসতে হবে, যেতে হবে, সব কিছু মিলে এখন যেভাবে যা খুশি, দেশ যেভাবে চলতে থাকুক, কিছু করার নেই। ওকে, আমরা আমাদের পড়াতে অনেক চলে সময় আবার যাই। গাড়ি পাওয়া যায় না। আচ্ছা, আমি একটা জিনিস মনে ভুলে গেছি, দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েলের কোশ্চেনগুলো শেয়ার করে নিই। একজন মেসেজ দিয়েছিল আজকে, আমি আসলে ভুলে গেছি। জি একটু স্যার দেন। আমার ইয়াতে দেওয়া আছে, আমি তো অলরেডি ওটা করে ফেলেছি, আমি ওটা দিব, কিন্তু আমি আসলে বারবারই ভুলে যাচ্ছি। হ্যাঁ, মানে একটু মানে বিভিন্ন কাজ আবার একটা টিপ দিয়ে আর একটা ওপেন হয়। হ্যাঁ, আচ্ছা, আমি ওটা পড়ানোর পরে দিব, এখন দরকার নেই। আমি যদি ভুলে যাই আবার একটু মনে করে দিবা। হ্যাঁ, আমি দেখি আর একবার একটু করে নিই। ওকে স্যার। যেখানে আচ্ছা 3 তারিখেই ওটা দেওয়ার ইয়া ছিল, কিন্তু আসলে ভুলে গেছি 3 তারিখ। আচ্ছা, তো আমরা তাহলে আমরা চলছি দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, আমরা সেখানে চলে যাই। আজকে দেখা যাক কতটুকু আমরা শেষ করতে পারি। দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, এখানে কি এনেছিলাম? আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে একটু বলি, এখানে একটু প্রবলেম হচ্ছে। প্রবলেমটা কেমন, তোমাদের তো ফি এর ব্যাপারে জানিয়ে দেওয়া হয় কি না বলো তো? জি স্যার। জানিয়ে জি দেওয়া স্যার। এটা তো জানিয়ে দেওয়া হয়, তাই না? এখন কবে দেওয়া হয়, কবে গ্রুপ থেকে রিমুভ করা হয়, সব কিছুই মেসেজে একদম ক্লিয়ার কাট বলে দেওয়া হয়। কোনো কি আনক্লিয়ার থাকে যে স্যার আমি না বলে তোমাদেরকে রিমুভ করেছি, বলো তো? না, না স্যার। হ্যাঁ, না এরকম। স্যার, আপনি যেভাবে দেন ওটা কেউ না বুঝলেও বুঝে যাবে, এত হ্যাঁ, সুন্দর মানে করে দেন। কেন যে বুঝে না আমি সেটা বুঝি না, অনেকেই তোমরা বোঝো না। আর একটা বিষয় ঘটে যায়, কেমন অনেকে আছো যারা আমি রিমুভ করা না পর্যন্ত তোমরা ফি দাও না। তো মনে করো তোমাদের রিমুভ করতে কোনো কোনো সময় আমার দেরি হয়ে যায়, 8টা 10টা পরের ক্লাস হয়ে যায়, তারপর আমি রিমুভ করি। তাহলে রিমুভ করার পর যখন তুমি ফিটা দিচ্ছ, তখন সেই চলমান মাসের শেষের দিকে গিয়ে তুমি ফি দিচ্ছ। তাহলে আর 2টা বা 3টা ক্লাস পরে কিন্তু আমি তোমাকে পরের মাসের ফি দেওয়ার জন্য বলতেছি। এবার তুমি যখন ফি দিচ্ছ, তখন তো আমাদের চলমান মাস তো প্রায় শেষের দিকে। তখন তুমি ফি দেওয়ার কারণে তুমি ভাবতেছো পরের মাসের ফিটা আমি এত তাড়াতাড়ি কেন দিব। তুমি তো যে মনে করো এখন চলতেছে কত, পঞ্চম মাসের ফি দিয়ে অনেকে এখন যুক্ত হচ্ছে রিমুভ করার পরে। তাহলে এখন তোমাদের কয়টা ক্লাস চলতেছে বলো তো? এখন তোমাদের ক্লাস চলতেছে কত? 8ম ক্লাস। কালকে তোমাদের ক্লাস আছে, তাহলে হবে কি 9ম ক্লাস। তাহলে তোমাদের 10ম ক্লাস হবে কবে? 10ম ক্লাস হতে মোটামুটি মনে করো শনিবারে 10ম ক্লাস হয়ে যাবে। এখন যদি কেউ ওই চলমান মাসের মানে 5ম মাসের ফি দিয়ে যুক্ত হয়, তাহলে 6ষ্ঠ মাসের ফি আমি চাইবো হচ্ছে মনে করো 10 তারিখ থেকে। তাহলে সে ভাববে স্যার আমি তো কিছুদিন আগেই তো 5ম মাসের ফি দিলাম, এখন 6ষ্ঠ মাসের ফি এত তাড়াতাড়ি দিব কেন? সে ভুলেই গেছে যে 5ম মাসের ফি সে দেরি করে দিয়েছে। ঠিক আছে, এটা নিয়েও একটা ঝামেলা। সে যে 5ম মাসের ফি শেষের দিকে দিচ্ছে, যে 7, 8টা 10টা ক্লাস হয়ে যাওয়ার পরে, তারপরে তো আমি যখন দিচ্ছি নোটিশ, তখন তার মনে হচ্ছে স্যার মনে খুব তাড়াতাড়ি ফি চাচ্ছে। আরে বাবা, এখানে তো মেসেঞ্জারে তো হিসাব রেকর্ডেড, আমি কি কোনো চালাকি করতে পারি? বলো, আমার কি চালাকি করার কোনো সুযোগ আছে তোমার সাথে? হ্যাঁ, এই অনলাইনতে, এই জায়গাতে বলো। একদম ক্লাস তোমার নিশ্চিত, প্রত্যেকটা শিটে আমি ক্লাস মাসের নাম্বার বলে দিচ্ছি, এবং 12টা ক্লাসের একটা ক্লাসও যদি কম হয় তো তোমরা নিজেরা ধরতে পারবে, ইউটিউবে গেলে পারে, যে ক্লাসের নাম্বার দেখলে তো বুঝতে পারবা। আর আমি তো তারিখ দিয়েই দিই ওই জায়গায়, যে কোন কোন তারিখে আমি ক্লাস নিয়েছি, সেই তারিখে তুমি চেক করে নিবা যে ইউটিউবে সেই তারিখে ক্লাস আছে কিনা। তাহলে তো আমার মানে চালাকি করার তো কোনো সুযোগ নেই এই জায়গায়। আর আমি চালাকিটা তোমার সাথে করবো কেন? আমি বরং এমনটা করি যে কিছু কিছু জিনিস আমি নিজেই, মানে আমি বললাম কি, অন্যকে ফাঁকি দেওয়ার থেকে আমি চাই যে আমি যেন ফাঁকের মধ্যে পড়ি। কারণ আমি নিজে এমন জায়গাতে ফাঁকিবাজির শিকার হয়েছি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় মানুষ ফাঁকিবাজি করে কেমন করে।
যাতে আমি সেই থেকে প্রতিজ্ঞা করি সবসময় যে আমার দ্বারা যেন কেউ ফাঁকিবাজির মধ্যে না পড়ে। আমি পড়ি, আমাকে কেউ ফাঁকি দিক, আমি মেনে নিব, অন্তত আমার দ্বারা যেন কেউ ফাঁকির শিকার না হয়। ঠিক আছে? অতএব এমনও হয়েছে যে এই যে তোমাদের ফি মওকুফ করে দেওয়া, তারপরে হচ্ছে কেউ যদি বলে স্যার আমার ভালো লাগছে না আপনার ক্লাস, আমি তাকে যদি 6টা ক্লাসও করে আমি পুরো টাকা ফেরত দিয়ে দিই। এই যে ফার্স্ট ইয়ার ইয়াতে একজন বলতেছে স্যার 1 মাস পড়ার পর বলতে স্যার আমার একটু সমস্যা হচ্ছে, আমি ক্লাস কন্টিনিউ করতে পারবো না, আমি তার টাকা ফেরত দিয়ে দিয়েছি, আমি তার টাকা নিতে যাবো কেন? ঠিক আছে? তারপরও এইগুলো নিয়ে কনফিউজ হওয়ার তোমার কোনো কারণ নেই, এটুকু বিশ্বাস রাখতে পারো। হ্যাঁ, হয়তো না জেনে কোনো ভুল হতে পারে, কিন্তু জেনে শুনে তোমাকে ঠকানোর আমার মোটেও ইচ্ছা নেই। এ কারণেই তোমাকে গ্রুপ থেকে আমি যথেষ্ট রিমুভ করতে রাজি আছি। কারণ তোমাকে এনে এখানে তোমার ফাঁকের ভিতরে আমিও পড়বো এটা না। তুমি ফাঁকি দিলে তুমি অন্য কারোর সাথে দাও গা, তুমি আমার সাথে কোনো ফাঁকিবাজি কাজ করো না। কারণ ওই ফাঁকিবাজির হাত যদি তোমার সাথে আমারও থাকে, তাহলে আমিও তোমার ফাঁকিবাজির সঙ্গী হয়ে যাব। ঠিক আছে? যেমনটা আমরা রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার পড়বো এখন। ঠিক আছে তো? যেখানে তুমি যদি কোনো ফাঁকিবাজির কোনো অপরাধের সাথে মতামত দাও, তুমি যদি অপরাধটা মেনে নাও, তাহলে বুঝতে হবে তুমিও অপরাধী। ঠিক আছে? অতএব তোমাকে কড়া হতে হবে এই ক্ষেত্রে। আবার ফ্রান্সিস বেকন পড়বা তুমি যখন এই যে 3rd ইয়ারে, ওখানেও ওইগুলো কথা বলা আছে। তুমি অপরাধ নিজে যেমন করবে না, তেমনি মানুষের জানুক যে তোমাকে দ্বারা অপরাধ করানো যাবে না। ঠিক আছে? এরকম ব্যাপারগুলো তোমাদের সাথে রিলেটেড হতে হবে। তো এই জন্য আমি কথাগুলো বললাম যে অনেকের সাথে এরকম কথাবার্তা হচ্ছে, বারবার এত সুন্দর করে লিখে দেওয়া সত্ত্বেও, এতবার করে ক্লাসে বলা সত্ত্বেও তোমাদের যেন কেমন জানি মনে হচ্ছে যে তোমরা ফাঁকি দিচ্ছ না, আমি ফাঁকি দিচ্ছি। আসলে আমার কাছে এটা মনে হয়। আসলে স্যার, আমরা এটা- আন্তরিক জি না স্যার। কোনো কিছুতেই আর আমরা গুগল আন্তরিক না। মিটে ক্লাস নিচ্ছেন না হচ্ছে ইয়াকে নিচ্ছেন, মানে ক্লাসরুমে নিচ্ছেন স্যার? ক্লাসরুমে কোনদিন ক্লাস নেওয়া যায় বলো? ক্লাসরুমে তো রেকর্ডেড ক্লাসগুলো রাখা হয়, ক্লাসটা নিচ্ছে গুগল মিটে। তুমি জানো না যে তুমি কিসের মাধ্যমে যুক্ত হয়েছো রাকিবুল? স্যার ওই আমি মানে লিঙ্কে চাপ দিলে ঢুকে যায়, মানে যেটা থেকে একটা ঢুকে গেছে। লিঙ্কের চাপ দিলে তাহলে তোমার তো টেনশন নেওয়ার কিছু নাই। আমি তো লিঙ্কটা তোমাকে গুগল ক্লাসরুমের লিঙ্কটা দিয়ে দিয়েছি, তাই তো? আর তুমি তোমার যেহেতু গুগল মিটটা মোবাইলে ইনস্টল করা আছে, অতএব তুমি এই লিঙ্কে ক্লিক দিলেই অটোমেটিক তোমার গুগল মিট ক্লাসে তোমাকে ঢুকাই দিবে। বুঝতে পেরেছো? তো তোমার টেনশন করার কোনো কারণ নেই। অতএব এই লিঙ্কটা ফেসবুক মেসেঞ্জার গ্রুপেও দেওয়া আছে, তেমনি তোমাকে গুগল ক্লাসরুমেও দেওয়া আছে। হ্যাঁ, গুগল ক্লাসরুমে কখনো ক্লাস নেওয়া যায় না, এটা গুগল মিটের সাথে লিঙ্ক করাতে লাগে। হ্যাঁ, এখানে আমরা করি কি, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এগুলোকে আমরা এখানে যুক্ত করে রাখি। এটা একটা ক্লাসরুম যেখানে মার্কিং করা যায়, তাই তো? যেখানে স্ট্রিমে মেসেজ দেওয়া যায়, এবং লাইভ ক্লাস নেওয়ারও সিস্টেম আছে, কিন্তু ওইগুলো এখানে ওইভাবে কানেক্টেড না। ওটা করে নিতে হয়। আচ্ছা, তো যাই হোক। এটা ফার্স্ট ইয়ারে যেরকম করে পড়াছিলেন এই একই সিস্টেম আছে না? হ্যাঁ, একই সিস্টেমে চলতেছে, কোনো পরিবর্তন হয়নি। এই গত 5 বছর ধরে যে আমি পড়াচ্ছি, এই গত 5 বছরে একই সিস্টেমে পড়াচ্ছি, কোনো পরিবর্তন হয়নি। ওকে, যাক, আর কথা না বাড়াই, আমরা অনেক কথা একটু সময় নষ্ট করে ফেললাম, একটু অন্য কথায় নিয়ে গেলাম। তাহলে আমরা গতদিন পড়েছিলাম কত দূর? স্যার 43 পৃষ্ঠা 12 পড়বেন হয়েছে ওটা পূর্ব পর্যন্ত। আমরা 70 লাইন পর্যন্ত। ওই যে সাইজ এটা নাই তো, এগুলো পড়েছি তো। অ্যালবার্ট্রস চলে এসেছে না, জি ক্রিশ্চিয়ান স্যার। সোল হিসেবে তাকে আমরা দিলাম। আমরা And জি, জানি স্যার। good south wind sprang up behind, এখান থেকে শুরু হবে। এখানে। জি স্যার, and a good জি স্যার, এখান south থেকেই। wind. হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালবার্ট্রাস পাখিটা এখানে বেশ একটা গুরুত্বপূর্ণ সিম্বল হিসেবে কাজ করেছে। দে থট দ্যাট দিস বার্ড ইজ আ ক্রিশ্চিয়ান সোল, দ্যাট ইজ দ্য ব্লেসিং অফ গড। হ্যাঁ, সো দ্যাট দে আর নট অ্যাফ্রেড অফ দিস প্লেস। অন্তত দে কুড থিঙ্ক দ্যাট দিস প্লেস ইজ হ্যাবিটেবল। হ্যাঁ, যে এইখানে অন্তত বসবাসযোগ্য একটা পাখি আছে, মানে এই জায়গাটা বসবাসযোগ্য, এরকম একটা বিষয়। তো ব্যাপারটা ঠিক এরকম হলো। তারপরে কি দাঁড়ালো? অ্যান্ড আ গুড সাউথ উইন্ড স্প্রাং আপ বিহাইন্ড। ঝড়ের মাধ্যমে আমরা চলেছিলাম কোথায়? এইরকম একদম সাউথ সাইডে চলে এসেছি, তাই না? একদম বরফের মধ্যে ঢুকে গেছিলাম। দিয়ে আমরা বরফের মধ্যে চলে এসেছি, চারিদিকে শুধু বরফ আর বরফ, নৌকা ঠিক মতো চলছে না, বরফ ভেঙে আমাদের চলতে হচ্ছে। এই পাখিটা আসার কারণে একটা ভালো সাউথ উইন্ড স্প্রাং আপ বিহাইন্ড। সাউথ উইন্ড স্প্রাং আপ মানে কি? পিছন থেকে একটা দক্ষিণা বাতাস শুরু হলো।
বয়ে চলেছে। হ্যাঁ, এখন একটা জিনিস ভাবো তো, আমরা কোন দিক থেকে কোন দিক যাচ্ছিলাম জানো? আমরা উত্তর স্যার থেকে উত্তর থেকে দক্ষিণে দক্ষিণে যাচ্ছি। দক্ষিণ। হ্যাঁ, এবার হচ্ছে তাহলে সাউথ উইন্ড তৈরি হলো। দ্য অ্যালবাট্রস ডিড ফলো, অ্যালবাট্রসও আমাদেরকে ফলো করতো, জাহাজ চলতেছে, অ্যালবাট্রস পাখি আমাদের ফলো করতেছে। অ্যান্ড এভরি ডে ফর ফুড অর প্লে কেম টু দ্য ম্যারিনার্স হলো, হলো মানে কি? হাই হ্যালো, হ্যালো তাই তো? হ্যালো ডাক, ডাকে সে হাততালি চলে এরকম। আসতো। হুম। এবার ইন মিস্ট অর ক্লাউড, অন মাস্ট অর শ্রাউড, তাই তো? সে কুয়াশা হোক আর মেঘাচ্ছন্ন দিন হোক, সে মাস্টের উপরে হোক অথবা পালের উপরে হোক, ইট পার্স ফর ভ্যাসপার্স 9, সে মোটামুটি অধিকাংশ সময়ই ওই পাখিটা এসে আমাদের জাহাজের উপরে হয় মাস্টে বসতো, আর না হয় ওই পালের উপরে এসে বসতো, ঠিক আছে তো, সেলের উপরে এসে বসতো। কখন বলো? ইট পার্স ফর সন্ধ্যায়। 9, সন্ধ্যায়, স্যার, সন্ধ্যায়। প্রার্থনার সময়। তাহলে হলো বলতে স্যার এখানে হলো বলতে কি বোঝালো তাহলে? হলো মানে হ্যালো, ডাক। ও ডাকতো না? হ্যাঁ, ডাক, হ্যালো, আমি বললাম হ্যালো হাই, হ্যাঁ হাই বললাম মানে কি হ্যালো, ডাকে, ওদের ডাকে পাখিটা প্রতিদিন আসতো, ঠিক আছে তো? তারপরে দেখো এই জায়গায় এইটা বলতে কি বলতে হচ্ছে, ভ্যাসপার্স 9, আমরা যদি একটু দেখি। 9 ইভেন স্যার এটা কি সন্ধ্যার সময় বুঝাইছে? 9 ইভিনিং ভেসপার একটা ল্যাটিন শব্দ। হ্যাঁ, দেখো কি বলে। ভেসপার্স ইভিনিং দেখো ভ্যাসপার দিয়ে কি বোঝায়, যে ভ্যাসপার্স বিং দ্য ইভিনিং প্রেয়ার, তাই তো? তাই বলছে দেখো, ইট পার্স ফর ভ্যাসপার্স 9, এটা মানে হলো তাহলে অ্যালবার্টাস হচ্ছে উইচ ইজ আ সিম্বল দ্য লাইন ডেসক্রাইব দ্য অ্যালবার্ট রেস্টিং অন দ্য মাস শিপ ডিউরিং দ্য ইভিনিং। তাহলে ভ্যাসপার 9, ভ্যাসপার্স মেনলি রেফার করে ইভিনিং প্রেয়ারকে, ঠিক আছে তো? আর এই যে দেখো, দ্য লাইন ডেসক্রাইব দ্য অ্যালবার্টাস সেটিং অন দ্য মাস্ট অফ দ্য শিপ অ্যাজ ইভিনিং প্রেয়ার ভেসপার্স অ্যাপ্রোচেস, ইট ইজ আ মোমেন্ট অফ পিস অ্যান্ড ওয়ান্ডার বিফোর দ্য ম্যারিনার্স ফেইটফুল ডিসিশন টু শুট দ্য বার্ড। ওটা পরে কথা, এই পর্যন্ত আমরা দেখি। তাহলে এখানেও সেটা বলা আছে, এই যেখানে, হ্যাঁ, অ্যাট দ্য টাইম অফ দ্য ইভিনিং প্রেয়ার, তাই না? সেটার সময়ও কী করতো, এসে এখানে বসতো। অ্যান্ড হোয়াইলস অল দ্য নাইট থ্রু ফগ স্মোক হোয়াইট গ্লিমার দ্য হোয়াইট মুন শাইন। আর কি কি হতো চারিদিকে আকাশ, তাহলে কি হোয়াইলস অল দ্য নাইট, সারা রাত ধরে, থ্রু ফগ স্মোক হোয়াইট, ফগ স্মোক হোয়াইট মানে কি, একদিকে হচ্ছে চারিদিকে বরফ সাদা, আর একদিকে হচ্ছে শিশির মানে কুয়াশা ভাব, তাই তো? সব কিছুর মধ্যে আকাশে যখন ওই হোয়াইট মুনটা শাইন করতো, চারিদিকে গ্লিমার করতো। এটা ভাবো তো, যে আকাশে চাঁদ আর চারিদিকে বরফ, কেমন হবে? অন্ধকার থাকবে না সাদা সাদা লাগবে ভাবটা? একটু সাদা সাদা লাগবে। ফগে ফগে ভাব লাগবে না? সাদা ফগে ফগে সাদা। ভাব লাগবে নাকি? তো এইভাবে মোটামুটি আমাদের জাহাজটা চলছে। এবার স্যার 9 বলতে কি 9টি সন্ধ্যা বুঝাইছে? বলো। হ্যাঁ, এই পুরো ফ্রেজটা দিয়ে একটা ইভিনিং প্রেয়ারকে নির্দেশ করছে, ঠিক আছে তো? তার বলছে, এই যে বলছে দেখো, এই যে হ্যাঁ দেখো, ভেসপার 9 ক্যান মিন আ পিরিয়ড অফ 9 days, ঠিক আছে তো? ভেসপার মানে ইভিনিং, ঠিক আছে তো? যেমন হচ্ছে 5 উইন্টার বলতে কি বোঝালো, সে আমরা ইয়া পড়েছিলাম কি ওয়ার্ডসওয়ার্থের, জি স্যার। জি স্যার, ওটা 5 বছর। মানে 5 বছর। 5 ইয়ার। তাই তো? ওইরকম আর কি, ঠিক আছে তো? তাহলে কয়দিন তারা তার সাথে ছিল মোটামুটি? 9 দিন। তাহলে 9 দিন। 9 দিন। 9 দিন। তাই বলছে 9 days, 9 ইজ আ ম্যাজিক্যাল নাম্বার, ইত্যাদি অত দরকার নেই আমাদের। শাউট স্ট্যান্ড ফর দ্য সেল, ওকে। গড সেভ দি অ্যানশিয়েন্ট ম্যারিনার, এখানে দেখো সব কিছু দেওয়া আছে, হ্যাঁ, তোমরা একটু বাড়িতে এগুলো পড়ে ফেলবা। গড সেভ দি অ্যানশিয়েন্ট ম্যারিনার, এই কথাটা কে বলছে? গেস্টটা ওয়েডিং গেস্ট। ওই যে গেস্ট নাকি? Wedding guest, হ্যাঁ, জি। ফ্রম দ্য ফিয়েন্ডস দ্যাট প্লেগ দি দাস, তোমাকে দেখে মনে হচ্ছে কোনো ফিয়েন্ড বা কোনো ইভিল আত্মা তোমাকে মনে ভর করেছে, হ্যাঁ, গড তোমাকে বাঁচা, তোমাকে সেভ করুক, এরকম করে প্রার্থনা করছে। হোয়াই লুকস দাও সো, এই কথাটা বলার পর তোমার লুকটা কেমন চেঞ্জ হয়ে গেল কেন? এবার কি বলতেছে তখন, ম্যারিনার বলতেছে, উইথ মাই ক্রসবো। ক্রসবো কি জিনিস? আমার তীর ধনুক। তীর ধনুক। আই শট দ্য অ্যালবাট্রস, আমি হঠাৎ করে তীর ধনুক দিয়ে অ্যালবাট্রসটাকে মেরে ফেললাম। কি কারণে যে মারলাম জানি না, কিন্তু আমি মেরে ফেললাম। এই কথাটাই যখন তার মনে পড়ে, তখনই কেমন হয়, তার ফেস টেস পুরো চেঞ্জ হয়ে যায়, পুরো কেমন জানি মানে কি বলবো বাংলা কথা, মানে ভিতরে ভিতরে একটা মানে মলিন হয়ে যায় বা আতঙ্কিত হ্যাঁ, আতঙ্কিত বোধ, একটা প্রায়শ্চিত্ত বোধ তাকে একদম অন্যরকম করে ফেলে। তাই তার ফেসটা হয়তো চেঞ্জ হয়ে গেছে, তখন সেই উইডিং গেস্ট তাকে দেখে এই কথাগুলো বলল।
এবার তাহলে পার্ট 1 শেষ। এইবার গল্পটা মেনলি শুরু হলো। তাহলে সে কি করলো, পাখিটাকে মেরে ফেললো, তাই না? পাখিটাকে মেরে ফেলার পর কেমন হলো, দ্য সান আবার রোজ আপন দ্য রাইট। এবার একটু খেয়াল করো, পাখিটা মারার পর জাহাজ এখন কোন দিকে চলতেছে? এখন সূর্য উঠতেছে আমাদের রাইট সাইডে, সূর্য রাইট সাইডে উঠতেছে। তার মানে আমরা কোন দিকে আসতেছি? তাহলে উত্তর দিকে। উত্তর দিকে আমরা যাচ্ছে। যে পথে এসেছিলাম পূর্ব গিয়েছিলাম তার দিকে। উল্টা পথে আসতেছি এখন, নাকি সেই পথে আমরা ফিরে যাচ্ছি। তাহলে দ্য সান স্যার। রোজ আপন দ্য রাইট, আউট অফ দ্য সি কেম হি। দেখো ওই একই রিপিট কথা, কিন্তু শুধু করে লেফট ছিল, এখানে রাইট হয়ে গেল। স্টিল হিড ইন মিস্ট অ্যান্ড অন দ্য লেফট ওয়েন ডাউন ইনটু দ্য সি। আর পশ্চিমে ডুবে যায়, পশ্চিম হচ্ছে আমাদের এখন লেফট সাইডে। তাহলে স্টিল হিড ইন মিস্ট, এখনও কুয়াশাচ্ছন্ন, মানে আমরা এখনও সেই বরফ এলাকা থেকে বার হতে পারিনি, এখনও সেই ফগি এবং তাই তো কুয়াশাচ্ছন্ন পরিবেশ, এবং ওই অবস্থায় সে রাইট সাইড দিয়ে উঠতেছে আর লেফট সাইডে ডুবে যাচ্ছে। তার মানে আমরা যাচ্ছি হচ্ছে কোন সাইডে? আমরা নর্থ সাইডে তাহলে হেডিং করছি, নাকি? নর্থে যাচ্ছি। অ্যান্ড দ্য গুড সাউথ উইন্ড স্টিল ব্লিউ বিহাইন্ড। তাহলে এখন গুড সাউথ উইন্ড আমাদের পিছন থেকে ধাক্কা দিচ্ছে, মানে এখন আমাদের সাউদার্ন মানে দক্ষিণা বাতাস আমাদের পিছন থেকে কি করছে? আমাদেরকে ঠেলছে, আমাদেরকে পরিচালনা করছে। অ্যান্ড নো সুইট বার্ড ডিড ফলো। কিন্তু কোনো ভালো পাখি, হ্যাঁ, সুইট বার্ড আমাদেরকে আর ফলো করছে না। কারণ কি? কারণ আমরা তো মেরে ফেলেছি, নাকি? নর অ্যানি ডে ফর ফুড অর প্লে। কোনো দিনই খাবারের জন্য হোক আর খেলার জন্যই হোক, কেম টু দ্য ম্যারিনার্স হলো। ম্যারিনারের ডাকে সেই পাখি আর কোনো পাখি আর আমাদের কাছে আসলো না। ঠিক আছে। অ্যান্ড আই হ্যাড ডান আ হেলিস থিং। আমি একটা খুবই নারকীয় ঘটনা ঘটিয়েছি। অ্যান্ড ইট উড ওয়ার্ক দেম ও। এই এম মানে হচ্ছে দেম মানে হচ্ছে তার সেলাররা, তাই তো? এইটা দেখে মানে ম্যারিনাররা খুব কষ্ট পেল, ঠিক আছে তো? এইটা দেখে যে আমি যে পাখিটাকে হত্যা করলাম। ফর অল অ্যাভার্ড আই হ্যাড কিল দ্য বার্ড দ্যাট মেড দ্য ব্রিজ টু ব্লো। তারা বিশ্বাস করতো যে এই যে বাতাস বইছে না, এই বাতাসটা বয়ানোর প্রধান, তাই তো, আশীর্বাদী ছিল এই পাখিটার কাছ থেকে। আর সবাই আমাকে কি করলো? তারা সবাই বলল কি, হ্যাঁ, জোর দিয়ে বলল যে আমি একটা খুব খারাপ ঘটনা ঘটিয়েছি, কারণ এই পাখিটা হত্যা করার মাধ্যমে আমি নাকি ওই ব্রিজ যেটা বহাইতো সে পাখিটাকে আমি হত্যা করে ফেলেছি। ও রেচ সেইড দে। বাকি সেলার যারা ছিল আমার সাথে, তারা সবাই আমাকে গালিগালা শুরু করলো, দুষ্ট খারাপ বলে গালিগালা শুরু করলো। কারণ কি? আমি দ্য বার্ড টু স্লে, কারণ আমি পাখিটাকে হত্যা করেছি। দ্যাট মেড দ্য ব্রিজ টু ব্লো, কারণ এই পাখিটাই আমাদের বাতাসটাকে সৃষ্টি করতো। মানে পাখিটাই নাকি আমাদের উপলক্ষ ছিল, যে কারণে আমরা কি করতাম, এই যে সুন্দর বাতাসটা আমাদের বইছিল। তো কি বোঝা গেল কথা? জি স্যার। আচ্ছা, এরপর কি দাঁড়ালো? নর ডিম নর রেড লাইক গডস ওন হেড দ্য গ্লোরিয়াস সান আপ প্রিস্ট। ওদিকে আবার সূর্য দিনের বেলায়, হ্যাঁ, নর ডিম নর রেড, ঠিক আছে তো? মানে কি? না খুব লাল হয়ে আছে, না খুব মৃদু বা লাল না এরকম না। খুবই, তাই তো, মানে আকাশ মেঘলা এরকম আর কি, ডিম হয়ে আছে। বরং কি দেখো, লাইক গডস অন হেড, মানে বিশ্বাস করতেছি কি অনেকটা গডের হেডের মতো করে লাল একটা সূর্য কি হতো, প্রতিদিন উঠতো। আপরিস্ট মানে কি? আমাদের ঠিক মাথা বরাবর উঠতো। দেন অল অ্যাভার্ড। এবার সবাই বলতেছে, দেখো তাহলে বাতাস বইছিল ঠিক আছে, কিন্তু কুয়াশা তো ছিল নাকি পাখিটা মারার সময় বা মারার আগ পর্যন্ত? বলছে না? জি। ছিল কুয়াশা ছিল। স্টিল হিড ইন মিস্ট। তাহলে বাতাস ঠিকই বইছে, সূর্য উঠতেছে ডান দিকে বাম দিকে ডুবে যাচ্ছে, বাতাস বইতেছে, কিন্তু কুয়াশা ছিল। কিন্তু পাখিটা হত্যা করার পর হঠাৎ করে সূর্যটা আমাদের মাথার উপর দিয়ে দেখা গেল, মানে কুয়াশা কেটে গেল, তাই তো? পাখিটা হত্যা করার পর কুয়াশা কেটে গেল। তাহলে প্রথম দিকে সবাই কিন্তু অ্যানশিয়েন্ট ম্যাটারকে কি করছিল? দোষারোপ করছিল না পাখিটাকে হত্যা করার জন্য? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কিন্তু এখন যেহেতু কুয়াশা কেটে গেছে, তখন সবাই আবার বলতে শুরু করলো, আই হ্যাড কিল্ড দ্য বার্ড দ্যাট ব্রড দ্য ফগ অ্যান্ড মিস্ট। তাহলে সেই পাখিটাকে হত্যা করে তুমি ভালোই করেছো, হ্যাঁ, কারণ এই পাখিটাই মনে হয় এই কুয়াশা নিয়ে আসতেছিল। ইট ওয়াজ রাইট সেইড দে। তারা বললো ঠিকই করেছো, সার্ভস বার্ড টু স্লে দ্যাট ব্রিং দ্য ফগ অ্যান্ড মিস্ট। কারণ এই পাখিটাই আমাদের এই কুয়াশা এবং এই যে শিশির, তাই তো, এই যে সাদা আবছা, তাই তো, মিস্ট, এইগুলো মনে হয় এই পাখিটাই নিয়ে আসছিল। অতএব পাখিটাকে হত্যা করে তুমি ভালোই করেছো।
অতএব পাখিটা হত্যা করার কারণে কি দাঁড়ালো? দ্য ফেয়ার ব্রিজ ব্লু, সুন্দর মৃদু বাতাস বইতে শুরু করলো। দ্য হোয়াইট ফোম ফ্লু, মানে সাগর পরিষ্কার হয়ে গেছে, চারিদিকে বরফ চলে গেছে। দ্য ফারো ফলোড ফ্রি, এবং আমাদের জাহাজ চলার যে পথ, সেই পথে আর কোনো বরফ নেই, পুরো উন্মুক্ত রাস্তা। ফারো মানে কি? যেখান দিয়ে আমাদের জাহাজ চলছে, যে লাইন দিয়ে, এটাকে বলে ফারো। তাহলে ফারো ফলোড ফ্রি, ফলোড ফ্রি মানে এখানে কোনো বরফের কোনো চিহ্ন নেই, যে বরফ ভেঙে ভেঙে আমাদেরকে যেতে হচ্ছিল। সুতরাং উই আর দ্য ফার্স্ট দ্যাট এভার বাস্ট ইনটু দ্য সাইলেন্ট সি। তার মানে আমরা কি পাখিটা হত্যা করার পর একটা সাইলেন্ট সিতে এসে পড়লাম, যে সিটা ছিল কি শান্ত, কোনো বরফ নেই, এবং মোটামুটি একটা সুন্দর বাতাস বইছিল, যে বাতাসে আমাদের জাহাজ কোন দিকে চলছিল? উত্তর দিকে চলছিল, নাকি? জি স্যার। ওকে, এবার হলো কি? ডাউন ড্রপ দ্য ব্রিজ, হঠাৎ করে বাতাস বন্ধ হয়ে গেল। দ্য সেলস ড্রপ ডাউন, বাতাস বন্ধ হলে কি পালো কি ফুলে থাকবে না পড়ে যাবে? পাল ওরা বন্ধ হ্যাঁ, হয়ে পালো যাবে। পড়ে গেল। ইট ওয়াজ স্যাড অ্যাজ স্যাড কুড বি, এমন ঘটনা ঘটলো যে পুরো আমাদের জন্য একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটলো। অ্যান্ড উই ডিড টু স্পিক অনলি টু ব্রেক দ্য সাইলেন্স অফ দ্য সি, এবং আমরা যখন কথা বললাম, চারিদিকে কোনো বাতাস নেই, কোনো পশু পাখি নেই, অন্য কোনো সাউন্ড নেই, চারিদিকে নীরবতা নীরবতা। আর আমরা যখন কথা বললাম, মনে হলো যেন আমরাই মনে হয় এই সমুদ্রের নীরবতা ভাঙলাম। ঠিক আছে, কোনো প্রাণী নেই, কিচ্ছু নেই, হঠাৎ করে বাতাস পড়ে গেল। ঠিক আছে, তো আর জাহাজ চলছে না। কি হলো তাহলে? এতক্ষণ তো জাহাজ ভালোই চলছিল, এবার কি হলো? অল ইন আ হট অ্যান্ড কপার স্কাই, হ্যাঁ, আকাশটাও সূর্যের তাপদাহে পুরো মনে হচ্ছে যেন কি হয়েছে, কপারের মতো উত্তপ্ত হয়ে আছে পুরো আকাশ। সান মনে হচ্ছে ব্লাডি সান, রক্তাক্ত লাল সূর্য অ্যাট নুন, দুপুরবেলায় বিশেষ করে। অ্যান্ড রাইট আপ অ্যাবভ দ্য মাস ডিড স্ট্যান্ড, আর সূর্য এসে ঠিক আমাদের মাস সোজা করে একদম দুপুর 12টায় যেমন সূর্য আমাদের মাথা বরাবর আসে, ওই রকমভাবে আমাদের মাথার উপর এসে দাঁড়িয়ে থাকে। নো বিগার দ্যান দ্য মুন, ঠিক রাতের চাঁদ যেমন বড়, তাই তো, ঠিক ওই রকম সূর্যটা এসে আমাদের মাথার উপরে দাঁড়িয়ে আমাদেরকে প্রচুর তাপদাহে একদম কি করে ফেলে, পুড়িয়ে ফেলে, গ্রাস। নাকি? কষ্ট দিতে থাকে। তারপরে কি দাঁড়াচ্ছে? ডে আফটার ডে, ডে আফটার ডে, এইভাবে দিনের পর দিন চলছে। কারণ কি? বাতাস নেই তো, সমুদ্রে কোনো ঢেউ নাই, জাহাজ পুরো স্থির হয়ে গেছে, স্টাক, আমরা আটকে গেছি। নর ব্রেথ নর মোশন, অ্যাজ আইডেল অ্যাজ আ পেইন্টেড শিপ আপন আ পেইন্টেড ওশান। ঠিক আমাদের জাহাজটা হলো কেমন? যেমন করে একটা খাতার উপরে বা কোনো কাগজের উপরে, হ্যাঁ, একটা জাহাজ আঁকলাম একটা সমুদ্রের উপরে, এই জাহাজ কি চলতে পারবে বলো তো? না স্যার, মানে চিত্রকর্মের হ্যাঁ, নিচে হ্যাঁ, যদি আঁকা ছবির হয় মতো তাহলে। আটকা। তা আমাদের অবস্থাও ঠিক হ্যাঁ। করে ছবির মতো আটকে গেছে, যেটা চলতে পারবে না। তাই বলছে আমরা এমনভাবে আটকে গেলাম যেখানে কোনো বাতাস নেই, সেখানে কোনো গতি নেই, ঠিক অনেকটা ওই ছবিতে আঁকা শিপের মতো, যে শিপ চলতে পারে না। তো ঠিক আছে, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, চারিদিকে পানি আছে, ঠিক আছে। অ্যান্ড অল দ্য বোর্ডস ডিড ট্রেং, কিন্তু আমাদের এই গরম তাপে আমাদের চারিপাশে জাহাজের যে বোর্ডগুলো, কাঠগুলো, সেগুলো শুকিয়ে পুরো একজন কুচকে যাচ্ছে, হ্যাঁ, মানে ফেটে ফেটে যাচ্ছে। অ্যান্ড ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, কিন্তু চারিদিকে পানি থাকা সত্ত্বেও আমাদের তো পানি তো অলরেডি শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন আর কোনো পানি পাচ্ছি না, এক ড্রপ পানিও নাই পান করার মতো। কি এক জটিল অবস্থা না? এবার দ্য ভেরি ডিপ ডিড রোড, মনে হচ্ছে যেন এই সমুদ্রের পুরো গভীর পর্যন্ত যেন পুরোটা রোড হয়ে গেছে। রোড মানে কি? পচে গেছে পচে তেমন যাওয়া, একদম। হ্যাঁ, নষ্ট হয়ে যাওয়া। ও ক্রাইস্ট, তখন সবাই চিৎকার করে উঠছে, ও ক্রাইস্ট, দ্যাট ইভার দিস শুড বি, এটা কি হওয়ার কথা ছিল? হ্যাঁ, এরকমটা হলে, এরকম কি হওয়ার দরকার ছিল? আমরা সবাই আটকে গেলাম, এখন মরণ ছাড়া তার কোনো গতি নাই। ইয়ে স্লিমি থিংস ডিড ক্রল উইথ লেগস আপন দ্য স্লিমি সি, সিটাকে মনে হচ্ছে কি স্লিমি, স্লিমি মানে বুঝো তো, মানে পিচ্ছিল জাতীয় একটা পিচ্ছল জিনিস জাতীয়, নাকি? নাকি? স্লিমি থিংস মানে সমুদ্রের হ্যাঁ। ভিতরে বিশেষ করে হাঁটলে বা নদীর ভিতরে বা খালের ভিতরে হাঁটলে এক ধরনের পিচ্ছল জিনিস হাতে পায়ে লেগে যায়। তো এরকম ওদের কাছে মনে হচ্ছে যেন ওদের পা বেয়ে যেন কি হচ্ছে, সমুদ্র থেকে স্লিমি থিংস এসে তাদের পা বেয়ে যেন উঠতেছে। ক্রল মানে কি? ওঠা, যেমন করে পিঁপড়া বা বিছা যেমন গায়ে বেয়ে ওঠে না ক্রলিং করে, ওইরকম ভাবে ওইগুলো যেন উঠতেছে। এগুলো কেন মনে হচ্ছে? এগুলো কি সত্যি উঠতেছে নাকি শরীরে তোমার পানি ঘাটতির জন্য এরকমটা মনে হচ্ছে যেন
গা হাত পা, হ্যাঁ? ইমাজিন করতে পানি ঘাটতির জন্য বলছে না, স্যার হ্যাঁ পানি নাই চারিপাশে, হ্যাঁ, মানে চারিপাশে পানি আছে কিন্তু ওই পানি পান করার মতো না। কারণটা কি? হ্যাঁ, লবণাক্ত পানি। লবণাক্ত পানি, তাই না? ওই পানি খাইলে তুমি আরো তৃষ্ণান্ত হয়ে পড়বা। তা চারিদিকে এত পানি কিন্তু পানি পান করার মতো নেই। এরকমটা কেন ঘটছে বলো? মারার জন্য হয়তোবা দেখা যাক। অ্যাবাউট ইন রিল অ্যান্ড রাউট দ্য ডেথ ফায়ার ডান্স অ্যাট নাইট। এবং রাতের বেলায় মনে হতো কি যেন আমাদের চারপাশে, অ্যাবাউট মানে কি চারিপাশে, ইন রিল অ্যান্ড রাউট মানে কি? ইন রিল অর ইন রাউট, এটা কি ফেসবুকে রিল নাকি? না ডেথ ফায়ার্স ডান্স, মৃত্যু আগুন যেন চারপাশে জ্বলছে। এটা হচ্ছে কি অনেকটা এই যেখানে একটা সেটা বলছে দেখো, দ্য রিল অ্যান্ড রাউট দো অ্যাকচুয়ালি আ টাইপ অফ ডান্স মুভমেন্ট। মানে হচ্ছে কখনো একটানা চলে, আবার কখনো কখনো, মানে বিষয়টা হচ্ছে দেখবা ওই যে বিভিন্ন ধরনের আমরা পটকা ফোটাই না বিভিন্ন উৎসবের দিনে, কোনো পটকা একটানা ফাটে দিয়ে সুন্দর একটা চিত্র তৈরি করে, হ্যাঁ, ওইরকম রিল মানে কি ধারাবাহিকভাবে হতে থাকা, ঠিক আছে তো? আর রাউট মানে মাঝে মাঝে হওয়া, ঠিক আছে তো? এরকম ওই ডেথ ফায়ারও যেন কী করছে, ওইরকমভাবে রিল এবং রাউটের ডান্স করতেছে। ডেথ ফায়ার নাইটের বেলায় মানে ডান্স করতেছে, ফায়ার হচ্ছে, এটা বলতে আসলে কী বোঝানো চাচ্ছে, কি এটা? হ্যাঁ, এটা মানেটা কি? স্যার পানিতে যদি গ্যাস তৈরি হয় তাহলে বাতাসের হ্যাঁ, মনে হয় সংস্পর্শে যে আগুন এরকম ধরে একটা আর ব্যাপার যে অক্সিজেন হয়তোবা হ্যাঁ সালফার এদের কাছে মনে হচ্ছে যে এটা মনে হয় অদ্ভুত কিছু, কিন্তু এটা হয়তো ন্যাচারাল কোনো কিছু। যেন এই সময় সাগর, নদী বা হচ্ছে খাল বিলে দেখবা যে এক ধরনের বিশেষ করে মৃত মাছ বা মৃত বডি থেকে যে শরীরের আমাদের হাড়ের ভিতর থেকে সালফার বা এগুলো বার হলে কেমন হয়, ফসফর, তাই তো? যেগুলো বাতাসের সাথে সংমিশ্রণে আসলেই, সম্পর্ক হলেই কেমন হয়, আগুন ধরে যায়। আগুন ধরে যায় হ্যাঁ ওরকম হয়তো সমুদ্রে যেহেতু এসে সব কিছু পড়ে, এখানে মাছ থাকতে পারে, সাপ থাকতে পারে, সব কিছু মোড়ে টোড়ে হয়তো এখানে পড়ে থাকে, যেগুলো পরবর্তীতে হাড় থেকে ওই সকল উপাদান বার হয়। কিন্তু ওদের কাছে মনে হচ্ছে যেন চারিপাশে মৃত্যু আগুন যেন আমাদের চারপাশে জ্বলছে, মানে এগুলো তাদের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। দ্য ওয়াটার লাইক আ ওয়েলস, আর পুরো পানিটাকে মনে হচ্ছে ওই ডাইনিদের তেলের মতো, যেন পুরোটা ফোটাতে ফোটাতে পুরো গ্রিন করে ফেলেছে, হ্যাঁ, বার্ন গ্রিন অ্যান্ড ব্লু অ্যান্ড হোয়াইট। যেমন করে তেল বা কোনো কিছু ফোটালে বিভিন্ন কালার ধারণ করে, এই সমুদ্রের পানিও তাদের কাছে মনে হচ্ছে যেন ওই উইচদের তেলের মতো যা কিছু ফুটিয়ে পুরো এরকম রঙিন করে ফেলা হয়েছে, আর এই ফুটন্ত তেলের উপরে তারা ভাসছে। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে কি, এটা এক ধরনের ভিতর থেকে আসা এক ধরনের কল্পনা। বোধ, তাই না? এটা কল্পনা, তাই না? আমরা যখন মনে করি এরকম হয় না আমাদের ক্ষেত্রে, যেমন করে আজকে বৃষ্টি হচ্ছে, তা মনে করো যদি এখন এই বৃষ্টিটাই কি কারোর কাছে খারাপ, কারোর কাছে ভালো না? মনে করো যারা আজকে ধান কাটতেছে ওদের জন্য কি বৃষ্টিটা খারাপ খারাপ, হবে তাই তো? যে হাইরে সৃষ্টিকর্তা আমাদের এইভাবে মারলো, সৃষ্টিকর্তা আমাদের এইভাবে শাস্তি দিল। আবার ওই বৃষ্টি যারা হয়তো বা সবজি চাষ করতেছে, পানি দেওয়ার দরকার, তাদের জন্য কি বৃষ্টি আবার খুবই আশীর্বাদ হয়ে গেছে। অতএব এটা তোমার দৃষ্টিভঙ্গি, সৃষ্টিকর্তার উপর এটা কিছু নেই। এটা হচ্ছে হাউ ইউ ক্যান সি অর লুক অ্যাট, হোয়াট কাইন্ড অফ অ্যাটিটিউড ইউ হ্যাভ টুয়ার্ডস দ্য ইনসিডেন্ট, তাই না? কী ধরনের তুমি আসলে তোমার দৃষ্টিভঙ্গি দিচ্ছ সেটা এখানে ডিপেন্ড করতেছে। যেহেতু তারা অপরাধ করে ফেলেছে, তাই সব কিছু এই অপরাধবোধের কারণে কেমন যেন খারাপ বা শাস্তিমূলক বা কষ্টমূলক মনে হচ্ছে, হ্যাঁ, এই জায়গাটা। ওকে, তাই বলছে অ্যান্ড সাম ইন ড্রিমস অ্যাসিওর্ড ওয়ার অফ দ্য স্পিরিট দ্যাট প্লেগ আস সো। এবং ওই সেলরদের মধ্যে কেউ কেউ নাকি আবার স্বপ্নে দেখছে, স্বপ্নে নিশ্চিত হয়েছে যে কোনো একটা স্পিরিট নাকি তাদেরকে এসে এইভাবে কষ্ট দিচ্ছে, প্লেগ দিচ্ছে। প্লেগ করা মানে কি, কষ্ট দেওয়া, শাস্তি দেওয়া, হ্যাঁ, কোনো একটা স্পিরিট। দেখো, সাম ইন ড্রিমস অ্যাসিওর্ড ওয়ার, তারা নিশ্চিত হয়েছে ড্রিমের মাধ্যমে, তাহলে ড্রিমের তারা স্বপ্নে দেখে বুঝতে পেরেছে যে কোনো স্পিরিট এসে তাদেরকে কি করছে, শাস্তি দিচ্ছে। এবং যে স্পিরিটটা কি করছে, 9 fathom deep he had followed us from the land of mist and snow, ওই যে যেখানে আমরা পাখিটাকে হত্যা করেছিলাম, সেই মিস্ট এবং স্নোর ল্যান্ড থেকে স্পিরিটটা আমাকে আমাদেরকে কি করছে, আমাদেরকে ফলো ফলো করছে। ফলো করতেছে আর কি।
দেখো এখানে 9 ফ্যাদম ডিপ মানে কি বলছে, 9 ফ্যাদম ডিপ মিন্স আ ফ্যাদম। ফ্যাদম মানে হচ্ছে সমুদ্রের গভীরতা মাপার এককে বলা হয় ফ্যাদম। গভীরতা মাপার একটা তাই এটা একক হচ্ছে আর কি। হ্যাঁ, যে 9 ফ্যাদম মানে ইজ আ মেজার অফ ডিপ ইকুয়াল টু 6 মিটার, তাহলে 6 মিটার গভীর। তাহলে এইরকম গভীরতা দিয়ে ওই স্পিরিটটা আমাদের পিছন পিছন অনুসরণ করতেছে। যতদূর আমরা যাবো স্পিরিটটা এখন আমাদের সাথে যাবে, এবং এখানে আমাদেরকে এনে ফেলেছে যাতে আমাদের কি করতে পারে, শাস্তি দিতে পারে, তাই না? হ্যাঁ, তাই বলছে দেখো, দ্য পোলার স্পিরিট ওয়াজ ফলোয়িং দ্য সেলার্স 54 মিটার্স আন্ডার ওয়াটার। হ্যাঁ, প্লিজ নোট দ্যাট কোল্ড ইজ অবসেশন উইথ দ্য নাম্বার 9 ইজ এগেইন ইভিডেন্ট হেয়ার। তিনি খুব 9 শব্দ ইউজ করছেন না এই জায়গায়, এর আগে ইউজ করেছেন ভেসপার্স 9, এখানে তিনি ইউজ করছেন 9 ফ্যাদম। তার মানে সামথিং ইজ দেয়ার, হি ওয়ান্টস টু ইন্ডিকেট উইথ দ্য ওয়ার্ড 9, বা 9 শব্দটার প্রতি তার একটা আলাদা প্যাশন ছিল নাকি। আচ্ছা দেখি তো আমরা এখানে একটু এআই দিয়ে কি বলে, হোয়াট ডাজ দ্য নাম্বার 9 signify in the poem The Rime of the Ancient Mariners. 9 fathom signify করে কি, এই যে কিছু বললো সিগনিফিকেশনের কোনো কিছু? স্যার বইয়ে আছে যে এটা একটা মিস্ট্রিক্যাল আছে নাম্বার হ্যাঁ, কি কারণে? 9, কি বলতেছে 9 দিয়ে? শুধু আছে নোট এগেইন দ্য ইউজ অফ 9 মিস্ট্রিক্যাল নাম্বার, এতটুকুই তো দেওয়া স্যার নাই। তাহলে কিসের জন্য সে মিস্টিক্যাল নাম্বার হঠাৎ করে পেয়েছে আর আপনি বলে দিল নাকি? এ দিয়ে তিনি কি বলতে যাচ্ছেন? এইটাই তো। লাকি 7, আনলাকি 13, সেটা নাই আমরা জানি যে এর সাথে কোনো লিঙ্ক আছে, কিন্তু 9 নাম্বারের সিগনিফিকেন্সটা কি এখানে দেখো, বলছে দ্য নাম্বার 9 ইজ অ্যাসোসিয়েটেড উইথ ভেসপার 9, সেটা তো ছিল চার্জ সার্ভিস বোঝাচ্ছে। অন্যদিকে দিস নাম্বার ইজ অলসো ইউজ টু ডেসক্রাইব দ্য ডেপ 9 ফ্যাদমস অ্যাট হুইচ সি স্পিরিট ইজ লোকেটেড অ্যাকর্ডিং টু আ নোট ইন দ্য পয়েম। হ্যাঁ, সি স্পিরিট যেটা লোকেটেড মানে ওই নিচ দিয়ে গভীর দিয়ে যাচ্ছে, তার মানে এখানে আলাদা করে সেরকম কিন্তু কোনো সিগনিফিকেন্স কোনো কিছু বলেনি যেটা দিয়ে কী বলতে যাচ্ছে, তাই না? আমরা জানি যে নাম্বার, হ্যাঁ অনেক, হ্যাঁ বলো। স্যার আমাদের কলেজের ম্যাম বলছিল এটা পড়ানোর সময় যে পয়েটরা নাকি এরকম মানে 3, 9 এই নাম্বারগুলো অনেক পছন্দ, বা এই জন্য ওরা ইউজ করতো বা এরকম কিছু। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু কোনোটা তো সিগনিফিকেন্স থাকবে তাই না, যে কেন ইউজ করলো, কেন? হ্যাঁ, এটা তো একটু বলা দরকার ছিল যে এটা কেন। এটা একটা মানে কি বলবো, হিডেন মিস্ট্রি, সেটা হতে পারে। আমি এটা আসলে ওইরকমভাবে পাইনি। অনেকে বলে থাকে মিস্টিক্যাল নাম্বার, কিন্তু কেন মিস্টিক্যাল নাম্বার, হোয়াই? হ্যাঁ, সেটা দেখি আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করবো, সবাই এটা খুঁজে নেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, 9 শব্দটা বেশ তিনি ইউজ করেছেন। এরপর আমরা চলে আসছি কি, পানি নাই চারিপাশে, মানে পানি আছে কিন্তু খাওয়ার পানি নাই, তাহলে কেমন হবে? অ্যান এভরি টাং থ্রু আটার ড্রট। ড্রট মানে কি, চারিদিকে যেন এক ধরনের খরা চলছে নাকি, পানি নাই, সব শুকিয়ে গেছে জিভ টিভ। হ্যাঁ, টাং কি হয়ে গেছে, শুকিয়ে গেছে। ওয়াজ উইদার্ড অ্যাট দ্য রুট, ঠিক জিভের রুট পর্যন্ত পুরোটা কি হয়ে গেছে। উইদার্ড মানে কি, উইদার্ড মানে জানা আছে? শুকিয়ে যাওয়া। শুকিয়ে যাওয়া, যেমন করে গাছের পাতা শুকিয়ে যায়, গাছ শুকিয়ে যায় এরকম। উই কুড নট স্পিক নো মোর দ্যান ইফ উই হ্যাড বিন চকড উইথ সুট। ঠিক আমরা ইয়া পড়েছিলাম চিমনি সুইপার, তাই তো, ছোট হ্যাঁ, যে সুট মানে ছাই, তাহলে আমাদের মুখের ভিতরে ছাই ঢুকিয়ে দিলে যেন আমরা চকড হয়ে যাই, দম আটকানো অবস্থা হয়, আমাদেরও ঠিক সেরকম অবস্থা, যে আমরা কথা বলতে পারছি না। ও ওয়েলা ডে, হ্যাঁ কি দিন, হোয়াট ইভিল লুকস হ্যাড আই ফ্রম ওল্ড অ্যান্ড ইয়ং। এখন ওই যে যারা প্রথম দিকে তাকে দোষ দিচ্ছিল, পরে আবার তারাই করলো কি, তাকে খুব বাহবা দিল, এখন এসে আবার দোষ দিচ্ছে। হ্যাঁ, যে এই যে নাবিকেরা যারা আছে ওল্ড এবং ইয়ং সবাই কি করছে, আমার প্রতি এক ধরনের ইভিল দৃষ্টি দিয়ে তাকাচ্ছে, সবাই উপর আমার উপর যেন রেগে গেছে, সবাই অ্যাংরি আমার উপর। ইনস্টিড অফ দ্য ক্রস, তখন আমাকে তারা ক্রস না দিয়ে দিল কি, দ্য অ্যালবাট্রস অ্যাবাউট মাই নেক ওয়াজ হাং, আর আমার ঘাড়ে ওই অ্যালবাট্রস পাখিটা আমার ঘাড়ে ঝুলিয়ে দিল। ঠিক আছে তো, ক্রস বাদ দিয়ে, ক্রস কি খ্রিস্টান ধর্মের যে ক্রস, তাই তো, ওটা আমার গলায় না ঝুলিয়ে তারা পাখিটাকে ঝুলিয়ে দিল, যে তুমি অপরাধ করেছো, অতএব পাখিটা তোমার শাস্তি স্বরূপ তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হলো। তাহলে পার্ট 2 শেষ হয়ে গেল। দেয়ার পাস্ট আ ওয়ারি টাইম, এভাবে আমাদের ক্লান্তিকর দিন যাচ্ছে।
সময় যাচ্ছে, ইজ থ্রট ওয়াজ পার্স, শুকিয়ে পুরো একদম খড়খড়ে হয়ে গেছে, এরকম বলি না আমরা বাংলা কথা। অ্যান্ড গ্লেজড ইচ আই আ ওয়ারি টাইম, এবং প্রত্যেকের চোখের দিকে যখন তাকাচ্ছি এক ধরনের গ্লেজড মানে কি এক ধরনের গরম বা অ্যাংরি একটা মুখ যেন আমরা দেখতে পাচ্ছি। আ ওয়ারি টাইম, চারিদিকে একটা ক্লান্তিকর সময়, অবসন্ন সময়। হ্যাঁ, হাউ গ্লেজড ইচ ওয়ারি আই, আর সবাই যখন আমার দিকে তাকাচ্ছে, হ্যাঁ কি আগুন, কি গরম দৃষ্টি নিয়ে আমার দিকে তাকাচ্ছে। হোয়েন লুকিং ওয়েস্টওয়ার্ড, আর এইভাবে যখন আমি হঠাৎ করে পশ্চিম দিকে তাকালাম, আই বিহেল্ড আ সামথিং ইন দ্য স্কাই, আকাশে কিছু যেন একটা দেখতে পেলাম। কোন দিকে দেখতে পেলাম? পশ্চিম দিকে। পশ্চিম দিকে। তাহলে আমরা যাচ্ছিলাম কোন দিকে? উত্তর দিকে। উত্তর দিকে। এখন কি যাচ্ছি না দক্ষিণ থেকে থেমে উত্তর গেছি? দিকে। এখন কি যাচ্ছি না হ্যাঁ। থেমে গেছি? এখনো কি যাচ্ছি? না এখন তো মানে স্থির হয়ে আছে। ঠিক আছে, তাই না? বন্ধ। At first it seemed a little speck, তাই তো? হঠাৎ প্রথমে মনে হলো ছোট্ট একটা ফুটার মতো, একটা ফুল স্টপের মতো। অ্যান্ড দেন ইট সিমড আ মিস্ট, তারপরে কেমন জানি মনে হলো ওই কুয়াশা কুয়াশা ভাব, হালকাভাবে বোঝা যাচ্ছে। কিন্তু ইট মুভড অ্যান্ড টুক অ্যাট লাস্ট আ সার্টেন শেপ আই উইস্ট, তারপর আস্তে আস্তে দেখলাম ওটা আমাদের দিকে এগিয়ে আসতেছে। ইট মুভড, তারপরে হঠাৎ করে আমার কাছে একটা নির্দিষ্ট শেপের মনে হলো। হ্যাঁ, যেহেতু সামনের দিকে এগিয়ে আসতেছে, আমরা জানি যে কোনো কিছু অনেক দূরে থাকলে ছোট্ট একটা বিন্দুর মতো মনে হয়। তারপর যখন ওটা সামনের দিকে এগিয়ে আসে, আস্তে 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 ওটা যে কী হয় সেটা আমরা দেখে বুঝতে পারি। তার প্রথমে হলো কি, আ স্পেক, দেন আ মিস্ট, অ্যান্ড দেন আ শেপ আই উইস্ট, মানে আমার কাছে মনে হলো। অ্যান্ড স্টিল ইট নিয়ার্ড, এবং সেটা আমাদের দিকে এগিয়ে আসছে। অ্যাজ ইফ ইট ডজড আ ওয়াটার স্প্রাইট, ইট প্লাংড অ্যান্ড ট্যাক্ট অ্যান্ড ভিয়ার্ড। হ্যাঁ, এবং যখন জিনিসটা আসতেছে দেখবা যে যদি আমরা সমুদ্রে থাকি, যদি তোমরা লঞ্চে বা জাহাজে চড়ে থাকো সমুদ্রের, দূর থেকে যখন কোনো নৌকা টোকা আসে তখন কি ওই আমাদের যেমন সমতল ভূমিতে যে নৌকা চলে বা ট্রেন চলে এরকম কি সমতলভাবে আসে, নাকি ঢেউয়ের সাথে তারা তাল মিলিয়ে আসে? হ্যাঁ, যদি সে ঢেউয়ের উল্টা দিকে আসে, ঢেউয়ের সাথে তাল হ্যাঁ, মিলিয়ে। যদি সে ঢেউয়ের উল্টা দিকে আসে তখন কিন্তু তাকে ঢেউয়ের সাথে বিভিন্নভাবে এদিক ওদিক করতে হয়, তাই না? তা বলছি এটা কখনো পানির দিকে প্লাং হয়ে যাচ্ছে, আবার কখনো মাথাটা একটু উঠে আসতেছে, ট্যাক্ট হচ্ছে, আবার কখনো একটু বিভিন্ন স্টিয়ারিং ঘুরিয়ে একটু যেন ঢেউটাকে পাশ কাটিয়ে চলে আসতেছে। এইভাবে যেহেতু জাহাজ কিছু একটা আসতেছে, মনে হচ্ছে যেন ওই জিনিসটা কোনো ওয়াটার স্পিরিটকে যেন ডজ দিচ্ছে। মানে জাহাজটা বা নৌকাটা বা যে জিনিসটা আমাদের কাছে আসতেছে, তো এমনভাবে আসতেছে যেন মনে হচ্ছে তাকে যেন কেউ বাধা দিচ্ছে, আর তাকে সেই জিনিসটাকে যেন সে ডজ দিতে দিতে আমাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি? এই জিনিসটা আমরা ডজ মানে কি? ডজ বুঝো না? হায় রে, তুমি তো আমাকে ডজ খাওয়াইলা, বলি না আমরা। ডজ মানে কি? কাউকে এড়িয়ে তাও যাওয়া। আমি বুঝতে পারতেছি না কি। হ্যাঁ, ধোকা ধোকা দেওয়া বা কাউকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা। পাশ কাটিয়ে চলে যাওয়া। মনে করো তুমি আমার দিকে দৌড়ে আসতেছো, তাই তো? তুমি আমাকে ধরবা বলে দৌড়ে আসতেছো, আর আমি কি করলাম? একটু মিউট রাখো। মনে করো তুমি আমার দিকে দৌড়ে আসতেছো, আর আমি তোমাকে একটু পাশ কাটিয়ে নিলাম। তুমি কি আমাকে ধরতে পারবা না? তুমি পড়ে যাবা। তাহলে তুমি তো আমরা ডজ পড়ে যাবো তো। হ্যাঁ, পড়ে যাবে। তো এটা ডজ বলা হয়। ডজ মানে কাউকে এড়ানোর চেষ্টা করা। তাই বলছে অ্যাজ ইফ ইট ডজ দ্য ওয়াটার স্পিরিট, তাই ওই ওয়াটার স্পিরিটটাকে ডজ দেওয়ার জন্য সে কী করতেছে, কখনো প্লাংড হচ্ছে, মানে পানির ভিতরে যেন ঢুকে যাচ্ছে, আবার সে মাথাটা উঁচিয়ে উপরে উঠতেছে অনেকটা। ওই বিশেষ করে দেখছো চড়া ওই যে ওয়াটার কি স্পিড বোটগুলো যেমন যায়, ঢেউ দিয়ে প্রথমে উপরে উঠে আবার পানির ভিতরে চলে যায়, আসেন এরকম দেখছো মনে হয় তোমরা, যে ঠিক ওই স্পিড বোটের মতো। হ্যাঁ, তো যাই হোক, ওইভাবে কিছু যেন আমাদের দিকে আসতেছে। উইথ থ্রোট আনস্ল্যাক্ট, আর আমাদের জিভ তো অলরেডি পুরো শুকিয়ে ড্রাই হয়ে আছে, আনস্ল্যাক্ট হয়ে আছে। অ্যান্ড ব্ল্যাক লিপ বেকড, এবং আমাদের ঠোঁট কালো হয়ে গেছে, মনে হচ্ছে যেন ভাজা হয়েছে, রুটির মতো যেন বেক করা হয়েছে। উই কুড নট লাফ আর ওয়েল, না আমরা হাসতে পারছি না আমরা কাঁদতে পারতেছি, এমন অবস্থা আমাদের গলার। থ্রু আটার ড্রট অল ডাম উই স্টুড, আর পুরো পানি না পেয়ে খরার মতো অবস্থা হয়ে আমরা পুরো বোবা হয়ে দাঁড়িয়েছিলাম। আই বিট মাই আর্ম, তখন হঠাৎ করে আমার একটা বুদ্ধি আসলো মাথায়, যে কথা বলতে হলে তো আমার জিভটা ভিজাতে হবে। তাই করলাম কি, আমি আমার হাতে একটা কামড় দিলাম। অ্যান্ড আই সাক দ্য ব্লাড, এবং আমার গায়ের রক্তই আমি একটু শুষে নিলাম। তখন যেন আমি চিৎকার করতে পারলাম। তখন কেমন হলো,
অ্যান্ড ক্রাইড আ সেইল, হ্যাঁ। তখন আমি মনে হলাম যেন কেউ যেন আমাদের দিকে আসতেছে, তাই আমি সেল বলে চিৎকার করলাম। সেল মানে কি? নৌকা। সেল বলে চিৎকার করলাম যেন কোনো নৌকা আমাদের কাছে আসতেছে, সেই নৌকাকে ডাকার জন্য যেন আমি চিৎকার করলাম। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। তার বলছে উইথ থ্রটস আনস্ল্যাকড অ্যান্ড উইথ ব্ল্যাক লিপস বেকড আগেইপ দে হার্ড মি কল। হ্যাঁ, আগেইপ মানে কি? আগেইপ হা করে হতভম্ব হয়ে থেকে পুরো অবাক হওয়া, মানে অবাক মুখ হয়ে একদম। দেখতেছি যে আমরা যেন তাদেরকে দে হার্ড মি কল। কারা শুনলো? এই আমার নাবিকেরা, যে আমি ডেকে উঠলাম। বলছে গ্রামার্সি বলে চিৎকার করলো। হ্যাঁ, দে জয় ফর ডিড গ্রিন, আনন্দে খুশি হয়ে তারা কি হলো, হাসতে শুরু করলো, যেন একটা হাসি আসলো, মানে খুব খুশি হলো। তাহলে গ্রামার্সি মানে কি? গড মার্সি, এরকম আর কি, যে গডের কল্যাণ হোক, মানে হোক, প্রশংসা হোক, যে গড আমাদের প্রতি একটু মার্সি করেছে, যে তুমি অন্তত কথা বলতে পেরেছো। অ্যান্ড অল অ্যাট ওয়ান্স দেয়ার ব্রেথ ড্রু ইন অ্যান্ড দে ওয়ার ড্রিঙ্কিং অল। হ্যাঁ, এবং এই খুশিতে এমন ভাব হলো যেন একটা দীর্ঘশ্বাস তারা যেন নিতে পারলো। হ্যাঁ, তাদের ভিতরে যেন একটা ব্রেথ গেল, এবং ব্রেথটা এমনভাবে গেল সবার মনে হলো যেন পানি পান করলো। হ্যাঁ, মানে অনেকক্ষণ বুকটা ফেটে যাচ্ছে পানি তৃষ্ণায়, ওরকম একটু পানি মুখে দিলে যেমন একটা স্বস্তি আসে, সবার কাছে মনে হলো ওরকম একটা স্বস্তি যেন তারা ফিরে পেয়েছে আমার এই ডাকের জন্য। কারণ তারা ভাবতেছে কেউ না কেউ আসতেছে তাদেরকে রক্ষা করার জন্য, তাই না? সুতরাং সি আই ক্রাইড, শি ট্যাক্স নো মোর। তখন আমি আরও জোরে চিৎকার করে বললাম, এদিকে, এরকম আর কি। দেখেন কাকে বলতেছি? ওই যে জিনিসটা আমাদের দিকে আসতেছে। কিন্তু সে আর শি ট্যাক্স নো মোর, সে তো আমাদের দিকে আসতেছে না, তাকে তো আর দেখা যাচ্ছে না। হিদার টু ওয়ার্ক আস উইল, একটু আমাদের দিকে আসলে তো ভালোই হতো। হ্যাঁ, আমাদের যে কষ্ট দুঃখ, এইটুকু থেকে তো আমাদেরকে বাঁচাতে পারতো। উইদাউট আ ব্রিজ, উইদাউট আ টাইড, শি স্টিডিস উইথ আ আপরাইট কিল। হ্যাঁ, এবং বলছে সে আর কিন্তু ট্যাগ করছে না, মানে তার যেন আর কোনো কাউকে, কোনো স্প্রাইটকে যেন আর ডজ করতে হচ্ছে না, বরং সে এখন কেমনভাবে আসতেছে? সে আসতেছে হিদার টু ওয়ার্ক আস উইল, আমাদেরকে একটু রক্ষা করার জন্য যেন সে আসতেছে। এবং উইদাউট আ ব্রিজ, দেখো কোনো বাতাস নেই এবং কোনো ঢেউও নেই। টাইড মানে কি? ঢেউ। কিন্তু সেই জিনিসটা সি স্টিডিস আপ, দেখো উইথ আপরাইট কিল মানে কি জানো? কিল মানে জাহাজের যে সম্মুখ ভাগ, নাকি? একদম আপরাইট মানে কি? সোজা হয়ে সে আমাদের দিকে ধীরে ধীরে, কি বোঝানো হয়েছে? ওই যে জিনিসটা আসতেছে তাকে, ওই জিনিসটাকে তারা কি বলে মনে করলো? একটা জিনিস তারা দেখলো যে আসতেছে ওদের দিকে, ওটাকে তারা কি মনে করলো বলো তো? নৌকা, একটা নৌকা মনে করতেছে, তাই না? সেল বলে চিৎকার করলো না, সেল বলে তো তার মানে কি? তারা ওটাকে নৌকা বলে মনে করেছে। আর নৌকাকে সি দ্বারা অ্যাড্রেস করা হয়। পড়েছো কখনো এই জিনিসটা? না স্যার। লেভেলে পড়নি কাকে সি বলা যায়? মানুষ, জি স্যার, জাহাজ, নৌকা, চাঁদ, দেশ, তাই না? বা যা কিছু জি স্যার। নরম কমনীয়, যা কিছু আমাদের খাবার দাবার দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখে, যেমন প্রত্যেকটা দেশকেই কি বলা হয়? মাতৃভূমি বলা হয়, মেয়ে হিসেবে ধরা হয়, মেয়ে হিসেবে, কারণ তারা আমাদেরকে লালন স্ত্রীলিঙ্গ। পালন করতেছে, তাই না? তো সেই হিসাবে জাহাজ যেহেতু আমাদের পেটের মধ্যে করে বহন করে আমাদেরকে, হ্যাঁ, জাহাজ যেহেতু মায়ের মতো করে আমাদের পেটে করে বহন করে, এই জন্য তাকে সি বলা হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ, তা যাই হোক, সেটা যেভাবে হোক, আমি যেটা বললাম সেটা সবসময় খাটবে তা না, কিন্তু সি বলা হয়। তাই সি স্টিডি মানে কি? একদম আগে যেমন একটু এলোমেলোভাবে আসতেছিল, ডস দিয়ে আসতেছিল, এখন সে সোজা হয়ে আসতেছে, একদম স্থির অবস্থায় সে যেন আমাদের দিকে আসতেছে, আমাদের কি করার জন্য? আমাদেরকে বাঁচানোর জন্য হয়তোবা। The western wave was all aflame. The day was well nigh done. The day was well nigh done মানে কি? দিন প্রায় শেষের দিকে, নাকি? ওয়েল নাই মানে কি? একদম প্রায় কাছাকাছি। ডান মানে কি? শেষ হওয়ার কাছাকাছি। এবং দ্য ওয়েস্টার্ন ওয়েভ ওয়াজ অল আফ্লেম, এবং পশ্চিম দিকের ঢেউগুলো, পানির ঢেউগুলো মনে হচ্ছে কি? পুরো ফ্লেমের মতো। মানে পশ্চিমে যখন সূর্য ডুবে যায় তখন কেমন একটা লালটে আভা ধারণ করে না, যেটা আগুনের শিখার মতো মনে হয়? জি স্যার। হ্যাঁ, তাই বলতেছে দ্য ওয়েস্টার্ন ওয়েভ ওয়াজ অল আফ্লেম অ্যান্ড দ্য ডে ওয়াজ ওয়েল নাই ডান। অলমোস্ট আপন দ্য ওয়েস্টার্ন ওয়েভ রেস্টেড দ্য ব্রড ব্রাইট সান। হ্যাঁ, এবং ওয়েস্টার্ন ওয়েভের দিকে মনে হলো কি? বিশাল সূর্যটা, ব্রাইট সূর্যটা যেন রেস্ট নিচ্ছে। কারণ কি? সমুদ্রের মধ্যে তুমি যদি থাকো আর সূর্য যদি ডুবে যায়, এবং সূর্যটা ডুবতে ডুবতে যদি একদম
আমরা যে সোজা করে দেখতেছি সেই সোজা করে যদি সমুদ্রের পানি থাকে তাহলে মনে হবে সূর্যটা যেন সমুদ্রের নিচে কি হচ্ছে, ডুবে যাচ্ছে নাকি। সমুদ্রের পানির নিচে যেন তাহলে আমরা ডুবে একটু যাচ্ছে। দেখি, হ্যাঁ, দ্য ব্রড সান সিঙ্কিং ডাউন দ্য ওশেন। এটা দেখি তো কেমন লাগে, আমরা যদি একটু দেখি। এই যে মনে করো, হ্যাঁ, তাহলে কেমন মনে হচ্ছে, সূর্যটা মনে হচ্ছে না পানির ভিতরে চলে গেল, এই যে এখানে, এই যে দেখো তো ডুবে যাচ্ছে না মনে হচ্ছে, জি স্যার, মনে হচ্ছে সমুদ্রের নিচে চলে যাচ্ছে। নাকি, এই যে দেখো আস্তে ডুবে যাচ্ছে, ব্রড সানটা যেন ডুবে যাচ্ছে। আর চারিদিকে কেমন এক ধরনের আগুনের শিখা যেন জ্বলে উঠতেছে, এই যে ঢেউ যেন আগুন জ্বলতেছে, এই সেন্সটা বোঝাচ্ছে, দেখো। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা কুয়াকাটা থেকে সানসেট দেখা। হ্যাঁ, আচ্ছা, তা বলছে হোয়েন দ্যাট স্ট্রেঞ্জ শেপ রোভ সাডেনলি বিটুইক্স আক্স অ্যান্ড দ্য সান, এবং সূর্য ডুবে যাচ্ছে আর ঠিক ওই মুহূর্তে, ওটাও তো পশ্চিম দিক থেকে আসছে, তাই না, যেটা আমাদের দিকে আসছিল, কোন দিক থেকে আসছিল, জি স্যার, পশ্চিম দিক থেকে। তাহলে মনে করো এই হচ্ছে, মনে করো সূর্য, এই হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে, আমাদের জাহাজ আছে এই জায়গায়, আর সূর্য এবং আমাদের জাহাজের মাঝে ওই জিনিসটা হঠাৎ করে এসে পড়ছে। হ্যাঁ, এই জায়গায় মনে করো, এই যে দেখো এই জিনিসটা কেমন লাগছে, মনে হচ্ছে না যে সূর্য এবং আমাদের মাঝামাঝি সে, তাই না, এইরকম একটা অবস্থা যে সূর্য ডুবে যাচ্ছে, আমাদের জাহাজটা এই জায়গায়, আর এইখানে ঠিক এই জায়গা দিয়ে জিনিসটা আসতেছে। তখন কেমন লাগলো, তখন বলতেছে কি, যেমন দেখো স্ট্রেঞ্জ শেপ মানে ওই যে জিনিসটা আমরা জানি না এখন ওই জিনিসটা কি, আসলেই কি ওটা জাহাজ বা নৌকা না অন্য কিছু। তাই বলছে হোয়েন দ্যাট স্ট্রেঞ্জ শেপ ড্রোভ সাডেনলি বিটুইক্স আক্স অ্যান্ড দ্য সান অ্যান্ড স্ট্রেট দ্য সান ওয়াজ ফ্লেকড উইথ বার্স। হ্যাঁ, এবং তার যে বার ছিল সে বারের ভিতর দিয়ে সানের আলোটা ফ্লেক্ট করে উঠলো, রিফ্লেক্টেড হলো। হেভেন্স মাদার সেন্ড আস গ্রেস, তখন সবাই দেখে কেমন একটু ভয় পেয়ে গেল। ঠিক আছে তো, মানে হঠাৎ করে দেখে কেমন জানি ভয় পেয়ে গেল। কেন ভয় পেল সবাই, কারণ যদি এটা জাহাজ হয়, মনে করো একটা জাহাজ আসতেছে আর এই জায়গায় সূর্য আসছে, তাহলে কি সূর্যের আলো কি জাহাজের ভিতর দিয়ে দেখা যাবে, বলো না বাধাপ্রাপ্ত হবে। কিন্তু একটা পাতলা পর্দার মতো হবে, যে পর্দা দিয়ে তো আলো রিফ্লেক্টেড হয়ে এদিকে চলে আসে, তাই না, মানে রিফ্লেক্ট বলবো না, ঠিক ওর ভিতর দিয়ে চলে আসে। তা ঠিক ওইরকম একটা ব্যাপার ঘটলো। তাই বলছে দেখো যে বিটুইক্স আক্স অ্যান্ড দ্য সান অ্যান্ড স্ট্রেট দ্য সান ওয়াজ ফ্লেক্ট উইথ বার্স, তখন সবাই মিলে বলতেছে হেভেন্স মাদার সেন্ড আস গ্রেস। হেভেন্স মাদার কে বলো তো, হু ইজ দ্য হেভেন্স মাদার? মেরি, তাই তো, ভার্জিন মেরি, মাদার অফ ক্রাইস্ট। এগুলো একটু খেয়াল রাখবা, কারণ একটা ব্রিফ কোশ্চেনে খেয়াল রাখতে পারে। অ্যাজ ইফ থ্রু আ ডানজিয়ান গ্রেট হি পিয়ার্ড উইথ ব্রড অ্যান্ড বার্নিং ফেস। হ্যাঁ, দেখো ডানজিয়ান গ্রেট মানে কি, গ্রেট মানে বুঝো যেখানে আগুন জ্বলে, হ্যাঁ, তার ভিতর থেকে উঠে, ডানজিয়ান মানে বুঝো তো, মানে প্রিজন বা বার টাইপের মানে কিছু স্যার। একটা মাটির নিচে একটা গুপ্ত জেলখানা, ঠিক আছে তো, এটাকে ডানজিয়ান বলা হয়, বুঝতে গেছো। গুপ্ত জেলখানা, দেখো এই জায়গায় বলতেছে, দেখো স্যার লায়ন এন্ড দ্য জুয়েলেও তো পড়া হলো এটা ডানজিয়ান। ওই ফ্রন্ট ওটাই বলা হচ্ছে, দ্য ফ্রেজ ইভোকস আ সেন্স অফ, এখানে অবশ্য ডানজিয়ান গ্রেট বলতে টেজার কলেজে ধরেছে, এটা দিয়ে কি হচ্ছে যে দ্য ফ্রেজ ইভোকস আ সেন্স অফ কনফাইনমেন্ট, যেমন করে ওরকম বন্দি করে রাখা হয়, অ্যান্ড দ্য গাস্টলি নেচার অফ দ্য শিপ which is seen as a symbol of death and the supernatural. It suggests a visual effect of the ship's mast and spar appearing as bar or grating like against the sun, creating a prison like image. হ্যাঁ, মানে মনে হলো যেন, দেখো গ্রেট মানে কি, a metal frame with bars often used in prison doors windows, এই যেখানে যেমন আমরা দেখলাম এখানে, হ্যাঁ, এই যে বারগুলো, এগুলো হচ্ছে কি গ্রেট। তাহলে মনে হচ্ছে জানো, এই যে যেমন দেখছো না, এটা মনে করো ওদিকে মনে করো সূর্যের আলো আসতেছে আর এদিকে অন্ধকার, তাহলে বারের মতো মনে হচ্ছে না এগুলো, দেখো তো বার না এগুলো, এই, তাহলে জাহাজটাকেও দেখে ওইরকমটা মনে হলো। জাহাজ তো আসতেছে, কিন্তু ওই জাহাজের পিছন থেকে যখন লাইটটা পড়লো তখন মনে হলো এটা জাহাজ না, কেমন জানি শুধু বারের মতো মনে হলো, ডানজিয়ন গ্রেটের মতো মনে হলো। তো তখন কি হলো, দেখো অ্যাজ ইফ থ্রু আ ডানজিয়ন গ্রেট হি পিয়ার্ড, হি মানে সূর্যটা যেন উকি মারতেছে, উইথ ব্রড অ্যান্ড বার্নিং ফেস। হ্যাঁ, সূর্য যেন উকি দিচ্ছে। তখন এলাস আমরা খুব ভয় পেয়ে গেলাম, হাই থট আই অ্যান্ড মাই হার্ট বিট লাউড, আমার হার্ট বিট শুরু হয়ে গেল দ্রুত। হাউ ফাস্ট শি নিয়ার্স অ্যান্ড নিয়ার্স,
এবং সেই জিনিসটা কি দ্রুত আমাদের দিকে এগিয়ে আসতেছে। আর দোস আর সেলস, তখন মনে হচ্ছে ওই যে সূর্যের আলো ভিতর দিয়ে প্রতিফলিত হয়ে আসতেছে, ওটা কি তার সেল দ্যাট গ্লান্স ইন দ্য সান, যেটা সূর্য দিয়ে দেখা যাচ্ছে, লাইক রেস্টলেস গোসামিয়ার্স। রেস্টলেস গোসামিয়ার মানে কি? গোসামিয়ার কি জিনিস বলতো? মাকড়সার জালের মতো নাকি? মাকড়সার জালের মতো এত মানে পাতলা পর্দা, যে ওর ভিতর দিয়ে কি হয়ে যাচ্ছে, সূর্যের আলো যেন দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই বলছে গোসামিয়ার, এই যে এরকম জাল জাতীয়, হ্যাঁ, পাতলা আবরণ জাতীয়। এই দেখো, এই স্পিরিটও দেখাবে আর কি, এই স্পিরিটগুলো দেখাবে, স্পিরিটগুলো আসবে। এই হচ্ছে অ্যানশিয়েন্ট ম্যারিনার, দেখতে পাচ্ছ এই বেচারা, এই হচ্ছে সেই অ্যানশিয়েন্ট ম্যারিনার। স্যার বেচারা কেন বললেন? হুম, বলছি যে স্যার বেচারা কেন বললেন? বেচারা কেন বললাম? অনেক ভুগেছে তো কি বলবো। হ্যাঁ, এখনো ভুগতেছে, এই জন্য বেচারা বললাম। এই হচ্ছে মনে করো শিপটা পুরো এরকম হয়ে গেছে, হ্যাঁ, জালে টালে ভরে গেছে, আর সে বেচারা এখনো টিকে আছে। তাই বলছে লাইক রেস্টলেস গোসামিয়ার্স, যে গোসামিয়ারগুলো বাতাসে উঠতে থাকে, হ্যাঁ, যখন বাতাসে উড়ে ওর উপর যদি আলো পড়ে তখন ঝিকমিক করে ওঠে, ঠিক ওই যেটা আসতেছে সেটাকে একটা জাহাজ বলে মনে হলো, আর ওই সেলগুলো যেন সূর্যের আলো প্রতিফলিত হয়ে মনে হচ্ছে একটা জালের মতো মনে হলো, হ্যাঁ, গোসামিয়ারের মতো। আর দোজ আর রিবস থ্রু হুইচ দ্য সান ডিড পিয়ার, বলছে এগুলো কি তাহলে তার বডি? রিব মানে কি? হাড়, বডি, জাহাজের যে বডিটা বোঝায়। বলছে এটাও কি তার, যার ভিতর দিয়ে সূর্য পিয়ার করতেছে, মানে কি সূর্য উকি দিচ্ছে, অ্যাজ থ্রু আ গ্রেট, ঠিক ওই গ্রেটের মতো, ডানজেন গ্রেটের মতো যেমন উকি দেওয়া হয় ওইরকম সূর্য উকি মারতেছে। অ্যাজ অ্যান্ড ইজ দ্যাট উইমেন হার, দেখো অল হার ক্রু, তাহলে ওখানে ওইটা তাহলে আসলে জাহাজ, এবং সেই জাহাজে একজন উইমেন আছে, দেখো, অ্যান্ড ইট ইজ দ্যাট উইমেন অল হার ক্রু। হ্যাঁ, আমরা ওই যে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, ওটা পড়েছিলাম। জি স্যার। জি স্যার। ওখানে কে কে ছিল সাথে ওই গাড়িতে? ডেথ, ইমর্টালিটি আর পয়েট। তাই তো, তা ঠিক ওইরকম আমাদের ওল্ড ম্যারিনার যেন ওই জাহাজে একজন উইমেনকে দেখতে পেল, যে উইমেনই একাই জাহাজের ক্রু মানে কি, মানে নাবিক। ইজ দ্যাট আ ডেথ, তার পাশে আবার হঠাৎ করে একজনকে দেখতে পেল যে মৃত্যুও আছে, তার পাশে দেখলো মৃত্যুও আছে। অ্যান্ড আর দে আর ট্রু, তাহলে তারা কি দুইজন? ইজ ডেথ দ্যাট উইমেন্স মেড, তাহলে উইমেন একজন, মৃত্যু একজন, অতএব মৃত্যুটা কি উইমেনের মেড, মানে সঙ্গী, এরকম একটা বলতেছে। তার মানে মৃত্যুও ওই জাহাজে আছে। তাহলে কে কে আসতেছে ওই জাহাজে করে? মৃত্যু, তাই তো। এবার উইমেনটার দেখো, হার লিপস ওয়ার রেড, উইমেনটার ঠোঁট কি লাল, হার লুকস ওয়ার ফ্রি, তার তাকানো দৃষ্টি কত উন্মুক্ত, হার লক্স ওয়ার ইয়েলো অ্যাজ গোল্ড, আর তার চুলগুলো গোল্ডের মতো ইয়েলো, অ্যান্ড হার স্কিন ওয়াজ অ্যাজ হোয়াইট অ্যাজ লেপ্রোসি, আর তার গায়ের চামড়াগুলো কুষ্ঠরোগ হলে যেমন সাদা হয় ওই রকম ধবধবে সাদা। এবং দ্য নাইট মেয়ার ইন লাইফ ইন ডেথ ওয়াজ শি, অতএব ওই বৃদ্ধ নাবিকের কাছে মনে হলো সে হচ্ছে লাইফ ইন ডেথ, ডেথও আছে, লাইফ ইন ডেথও আছে। তা লাইফ, যা মানুষ মারা গেলে কেমন হয় বলো তো? সাদা হয়ে যায় না গা, বলো, একদম জি স্যার। জি স্যার, কারণ তার তো রক্ত থাকে না। বিশেষ করে দেখবা, কখনো মানে দেখেছো কিনা, যে মৃত সন্তানের যদি জন্ম হয়, পেট থেকে যদি মৃত সন্তানের জন্ম হয় তখন কেমন লাগে? আমি দেখেছি কয়েকজনকে, যে মৃত সন্তানটা দেখতে খুব সাদা ধবধবে হয় এবং ঠোঁটটা কি সুন্দর লাল হয় এবং মনে হয় খুবই সুন্দর, এরকম। তা ঠিক ওই রকমটা মনে হলো এই উইমেনটাকে, কারণ সে হচ্ছে লাইফ ইন ডেথ, আর সাথে আছে ডেথ। তাই বলছে হুজ থিক্স, দেখো বলছে হু থিক্স ম্যানস ব্লাড উইথ কোল্ড, যাকে দেখলে পারে মানুষ ভয়ে রক্তই পুরো ঠিক হয়ে যাবে, জমে যাবে, এইরকম ভয়ানক, এইরকম হরাইবল। দেখো বলছে, হ্যাঁ, শি ওয়াজ সো হরাইবল দ্যাট হার সাইট কুড ফ্রিজ আ ম্যানস ব্লাড উইথ কোল্ড ফেয়ার। মানে এমনিতেই ভয় পেয়ে যাবে। তাহলে জাহাজে কয়জন নাবিক আছে যেটা আসতেছিল? দুইজন। হ্যাঁ, ডেথ অ্যান্ড লাইফ ইন ডেথ। লাইফ ইন ডেথ। এবার উইমেনটা দেখতে কেমন বলো? স্যার ডেথটা বলতে কি একজন পার্সনকে বোঝাচ্ছে? হ্যাঁ, ওইভাবে পার্সনের মতোই আছে। হ্যাঁ, ওরকম লাইফ ইন দুইটা ফিগারকে হয়, তাহলে ও একজন পার্সনের মতোই।
এটা কি মেরিনারের কি ইমাজিনেশন ছিল? না ইমাজিনেশন না, বাস্তব, সে দেখতেছে। আগে দেখতে থাকো, দেখতে মানে থাকো, কি তাহলে বুঝবা। আগে শেষ করো, শেষ না করে তুমি কি বুঝবা এটা কেন বলা হচ্ছে, এটা কেন আনা হলো? আগে শেষ করো, শেষ করার পরে তুমি প্রশ্ন করো, ঠিক আছে? যে স্যার কেন আনলো বুঝলাম না। এর তো একটা সিগনিফিকেন্স আছে যে কেন তুমি এই কথা। আর কি বলাচ্ছে, এই কবিতাটা পড়তে গিয়ে একটা থিওরি বলেছিলাম, কি বলতো? উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ, তাই তো? যে এখন তুমি মনে করো যে এরকম কি ঘটতে পারে, মৃত্যু কোনো মানুষের মতো হয়, এসব বলা যাবে না। সে যা দেখতেছে আমরা তাই দেখতেছি, ঠিক আছে? তো মনে করবো যে যা ঘটতেছে সত্যি ঘটতেছে। ওকে, দ্য নেকেড হাল্ক অ্যালংসাইড কেম। হাল্ক বুঝো তো? জাহাজের হাল্ক বলতে কোনটাকে বোঝায়? হাল্ক অফ আ শিপ। স্যার যেগুলোতে পাল বাঁধা থাকে। মেইন বডি স্যার মেন বডি, হ্যাঁ। ওটা তো যেটা বাঁধা থাকে সেটা হচ্ছে মাস্ট। এই পুরো বডিটাকে বলা হচ্ছে হাল্ক, হ্যাঁ, এইটাকে বলা হয় হাল্ক। দেখো, হাল্ক অফ আ শিপ রেফার্স টু দ্য শিপ দ্যাট ইজ afloat বাট ইজ নো লঙ্গার কেপেবল অফ সেলিং অর বিং ইউজড ফর এনি পারপাস। মানে এই বডিটাকে বোঝায় শুধু, ঠিক আছে? তো ওকে, তাই বলতেছে দ্য নেকেড হাল্ক অ্যালংসাইড কেম, মানে আমাদের কাছাকাছি চলে আসলো। অ্যান্ড দ্য টুইন ওয়ার কাস্টিং ডাইস। টুইন মানে কি? এই টুইন কারা? ওই দুইজন নাকি? আর ওই মহিলা। কি করছিল তারা? ডাইস খেলতেছিল। ডাইস মানে কি? লুডুর মতো করে খেলা, কার ভাগ্যে কি পড়ে, হ্যাঁ, মানে ভাগ্য। ডাইস মানে হচ্ছে কি? পাশা খেলা। পাশা বলে, পাশা মানে কি? ভাগ্য পরীক্ষা করা। অনেক সময় যে তোমার জুয়া খেলা করে না, ওরকম কে জিতবে। এই ডাইস খেলতে গেলে হঠাৎ করে দ্য গেম ইজ ডান, খেলা শেষ হয়ে গেল। অ্যান্ড আই হ্যাভ ওন বলে একজন চিৎকার করে উঠলো। কে চিৎকার করলো? কোচ সি মানে ওই লাইফ ইন ডেথ জিতে গেল। অ্যান্ড হুইসেল স্ট্রাইস, আর জিতলে পারে কেমন হয়? আমরা হুইসেল দিই না অনেক সময়, একটু শীষ দেয়। সে বেচারা জিতে পুরো শীষ দেওয়া শুরু করলো, হ্যাঁ, তিনবার সে শীষ দিল। কি চেয়ার আপ করলো সে? হ্যাঁ, কি জিতলো সে? কি জিতলো? লাইফ ইন ডেথ জিতে গেল। মানে কি কি জিতলো? আমরা দেখি, কেউ মারা গেল। দেখি কে মারা যায়। এর বলছে দ্য সানস রিমস ডিপস, তারপরে আস্তে আস্তে সূর্যটার যে বাকি অংশটা ছিল সেটাও ডুবে গেল। দ্য স্টার্স রাশ আউট, আকাশ থেকে যেন তারাগুলো বেরিয়ে আসলো। অ্যাট ওয়ান্স টাইড কেমস দ্য ডার্ক, হঠাৎ করে চারিদিকে অন্ধকার চলে আসলো। উইথ ফার হার্ড উইসপার ওভার দ্য সি অফশুট দ্য স্পেক্টার বার্ক, তখন আমরা দূর থেকে যেন শুনতে পাচ্ছি উইথ ফার হার্ড উইসপার করতেছে কারা? ওভার দ্য সি, ওই যে দুইজন কথা বলছে, যেন এক ধরনের ফিসফিসানি সাউন্ড যেন আমরা শুনতে পেলাম। অফ শট দ্য স্পেক্টার বার্ক মানে ওই যে ভুতুরে যে শিপটা, স্পেক্টার মানে ভুতুরে, তাই তো? ওই যে স্পেক্টার বার্ক বা শিপটার ওখান থেকে যেন এক ধরনের উইসপারিং সাউন্ড আমরা শুনতে পেলাম। উই লিসেন্ড অ্যান্ড লুকড সাইডওয়েজ আপ, তারপর আমরা চারিদিকে তাকালাম, এবং একটু আমাদের আশেপাশে দেখার চেষ্টা করলাম যে কারা কথা বলতেছে। ফিয়ার অ্যাট মাই হার্ট, আর বুকের ভিতরে হচ্ছে ভয়। অ্যাজ অ্যাট আ কাপ, মাই লাইফ ব্লাড সিম টু সিপ, আর ভয় যেন আমার হার্ট থেকে রক্তগুলোকে যেন শুষে নিচ্ছে। যেমন করে আমরা কাপে করে চা পান করি, ওইরকমভাবে ভয় যেন, ভয়কে কিন্তু পার্সোনিফাই করা হয়েছে, ভয় যেন আমার শরীরের যে রক্ত, লাইফ ব্লাড, সেগুলোকে যেন শুষে বের করে নিচ্ছে। মানে আমার কষ্ট পাচ্ছি, মৃত্যু যন্ত্রণা যেন ভোগ করতেছি। দ্য স্টার্স ওয়ার ডিমড থিক দ্য নাইট, স্টারেরও আলো বেশি নেই, কেমন জানি মৃদু আলো, এবং পুরো রাতটা গভীর অন্ধকারে নিমজ্জিত। দ্য স্টিয়ারম্যানস ফেস বাই হিজ ল্যাম্প গ্লিমড হোয়াইট, আর ওদিকে স্টিয়ারম্যানস যে জাহাজটাকে পরিচালনা করে, হ্যাঁ, সে যেহেতু একটু ল্যাম্প চালিয়েছে, তখন ল্যাম্পে তার ফেসটা আলো পরে গ্লিমড হলো, দূর থেকে তাকে দেখা গেল। ফ্রম দ্য সেইলস দ্য ডু ডিড ড্রিপ, আর আমাদের জাহাজের সেইল থেকে ফোটায় ফোটায় কি পড়তেছে? শিশির পড়তেছে। টিল ক্লম্ব অ্যাবভ দ্য ইস্টার্ন বার দ্য হর্ন মুন, তারপরে হঠাৎ করে ইস্টার্ন আকাশ থেকে চাঁদ বার হলো, তাই তো? চাঁদটা কেমন? হর্ন মুন কেমন? হর্ন মুন বলো তো? অনেক বড়, পাশে তারা থাকে নাকি কেমন জানি, মানে আঁকা বাঁকা, ওই যে এইরকম,
হ্যাঁ হর্ন, গরুর যেমন শিং এরকম পাকা হয় না, এটি ব্যবহার করেছে। হ্যাঁ, হর্ন মুনটাও আকাশে বেরিয়ে আসলো। অ্যান্ড উইথ দ্য ওয়ান ব্রাইট স্টার উইদিন দ্য নেদার টিপ। আর এই, ঠিক আছে তো, কোনো একটা টিপ, মানে এই হচ্ছে তার দুইটা টিপ, এই টিপের উপর রয়েছে একটা স্টার। হ্যাঁ, তারপরে দেখো দ্য হর্ন মুন উইথ ওয়ান ব্রাইট স্টার উইদিন দ্য নেদার টিপ। তাহলে এই অবস্থায় দেখলো। তারপরে হঠাৎ করে কেমন হলো, ওয়ান আফটার ওয়ান বাই দ্য স্টার ডগড মুন টু কুইক ফর গ্রোন অ্যান্ড শাই ইজ টার্ন হিজ ফেস উইথ আ গাস্টলি প্যাং অ্যান্ড কার্স মি উইথ হিজ আই। দেখো ওয়ান আফটার ওয়ান, ওয়ান আফটার ওয়ান মানে কি, একটার পর একটা করে। বাই দ্য স্টার ডগড মুন। স্টার ডগড মুন মানে কি, মানে তারা খচিত, মানে চারিদিকে, হ্যাঁ, তারা। এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এই মুন কয়টা, আকাশে একটা, স্টার অনেকগুলো, তাই তো, স্টার দ্বারা মোটামুটি ইয়া হয়ে আছে, বেষ্টিত হয়ে আছে। এবার টু কুইক ফর গ্রোন অর শাই, মানে তারা ইজ টার্ন হিজ ফেস উইথ আ গাস্টলি প্যাং, এবং প্রত্যেকজন মানে হচ্ছে এই নাবিকেরা, প্রত্যেককে তাদের ভুতুড়ে কষ্ট নিয়ে, প্যাং যন্ত্রণা নিয়ে এমনভাবে আমার দিকে তাকালো যেন তারা দীর্ঘশ্বাস করে উঠলো, এক ধরনের গ্রোনিং করে উঠলো। হ্যাঁ, অ্যান্ড কার্স মি উইথ হিজ আই, এবং প্রত্যেককে তারা আমার দিকে সবাই তাকালো, তাকিয়ে তাদের চোখের মাধ্যম দিয়ে বোঝা গেল যে তারা সবাই আমাকে খুব গভীর অভিশাপ দিয়ে গেল। 4 টাইমস 50 লিভিং মেন, কতজন, 4 টাইম 50 মানে কি, 200 জন। অ্যান্ড আই হার্ড নট সাই অর গ্রোন। হ্যাঁ, তারা এমনভাবে কি হলো, উইথ হেভি লাম্প অ্যান্ড লাইফলেস লাম্প দে ড্রপ ডাউন ওয়ান বাই ওয়ান। তাহলে 4 টাইমস 50, 200 মানুষ হঠাৎ করে তারা পড়ে গেল লাইফলেস লাম্পের মতো, মানে লাইফলেস কোন একটা জিনিস যেন হঠাৎ করে জাহাজের পাটাতনে পড়ে গেল। থাম মানে কি, যখন কেউ পড়ে যায়, কোনো কিছু যখন পড়ে যায় তখন এক ধরনের কি পড়ার একটা সাউন্ড হয় না, ধপাস করে, ওরকম করে ধপ ধপ করে সবাই এক ছিয়া পড়ে গেল। ঠিক আছে তো, এবং যখন তারা পড়ে গেল তাদের ভিতর থেকে কোনো দীর্ঘশ্বাস বা কোনো আর্তনাদ কিচ্ছু বার হলো না। কারণটা কি, এই যে এবার খেলাটার কথা মনে করো, তাহলে লাইফ ইন ডেথ এ জিতেছে, তার মানে লাইফ ইন ডেথ কাকে জিতেছে বলো তো, অ্যানশিয়েন্ট Ancient মেরিনারকে। আর ডেথের হাতে পড়ে গেছে বাকি যারা নাবিক ছিল তারা, তার জন্য তারা সবাই মারা গেল। শুধুমাত্র লাইফ ইন ডেথের হাতে এই আমাদের নাবিক মানে ওল্ড ম্যারিনার সে বেঁচে থাকলো। কিন্তু লাইফ ইন ডেথ মানে কি, জীবনে তাকে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে, মানে বেঁচে থেকেই সে মৃত্যু যন্ত্রণা ভোগ করবে। তো সেইভাবে সবাই পড়ে গেল শুধুমাত্র, এবং বলছি দেখো দ্য সোল ডিড ফ্রম দেয়ার বডিজ ফ্লাই, এবং দেখা গেল যে তাদের বডি থেকে সোলগুলো বেরিয়ে যেন উড়িয়ে গেল। দে ফ্লিড টু ব্লিস আর ও, আমি জানি না তাদের এই চলে যাওয়াটা কি আশীর্বাদ নাকি দুঃখ। অ্যান্ড এভরি সোল ইট পাসড বাই মি, এবং যে সোলগুলো আত্মাগুলো যখন চলে গেল আমার পাশ দিয়ে যখন যাচ্ছিল, লাইক দ্য হুইজ অফ মাই ক্রস বো, ঠিক তীর মারলে যেমন শর্ট শর্ট সাউন্ড হয়, তীর যখন উড়ে যায় বাতাসের ভিতর দিয়ে তখন যেমন সাউন্ড হয় হুইজ সাউন্ড, ওইরকম সোলগুলো যখন চলে যাচ্ছিল আমার পাশ দিয়ে ওইরকম এক ধরনের হুইজিং সাউন্ড করতে করতে যাচ্ছিল। এটা কি বাস্তব হতে পারে বলো তো? না স্যার না সোল বডি থেকে বার হয়ে যাচ্ছে, সেটা সে যেন শুনতে পাচ্ছে যে কিভাবে সোলগুলো বের হয়ে চলছে। স্যার তারা কি জাহাজ থেকে পড়ে গেছিল সমুদ্রে? না, জাহাজের পাটাতনে পড়েছে, সমুদ্রে পড়েনি তো, তারা জাহাজে ছিল, দাঁড়ায় ছিল, পড়ে গেল। এই পড়ে যাওয়া মানে কি, এই পড়ে যাওয়া মানে কি, দাঁড়িয়ে না থাকা। মার বেড়ে যাওয়া। হ্যাঁ, যে যেখানে ছিল সে সেখানেই কি হলো, ডেড বডির মতো পড়ে গেল। হ্যাঁ, কি বোঝনি? সমুদ্রের ভিতর জি পড়ার স্যার, কথা মাথা বললাম। ঘুরে ঝেঁপে পড়েছে। হ্যাঁ, জি হঠাৎ করে অজ্ঞান হয়ে তুমি মনে করো দাঁড়িয়ে আছে একজন, হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল, যেমন হয় ওরকম করে সবাই পড়ে গেল, মানে কি তারা মারা গেল। পার্ট আমাদের কত 30 শেষ নাকি? জি স্যার। ঠিক 4 যখন হলো তখন আবার উইডিং গেস্টকে নিয়ে আসা হলো। সেই উইডিং গেস্ট, আই ফেয়ার দি অ্যানশিয়েন্ট ম্যারিনার, ও মনে করতেছে এই অ্যানশিয়েন্ট ম্যারিনার মনে মারা গেছে না, তার ভূত যেন তার সামনে বসে আছে। বলছে আই ফেয়ার দি অ্যানশিয়েন্ট ম্যারিনার, আই ফেয়ার দ্য স্কিনি হ্যান্ড অ্যান্ড দাও আর্ট লং ল্যাঙ্ক অ্যান্ড ব্রাউন, তোমাকে তো দেখতে
ওইরকম কঙ্কালসার ব্রাউন লাগতেছে, তোমাকে তো মৃত মানুষের মতো মনে হচ্ছে। অ্যাজ দ্য রিপড সি স্যান্ড, ঠিক সমুদ্রের আশেপাশে সৈকতে যেমন স্যান্ডগুলো কেমন রিপড হয়ে থাকে, তাই তো ওইরকমভাবে তোমাকেও ওই কালারের জীর্ণ শীর্ণ মানুষ মনে হচ্ছে। তুমি আবার মৃত না তো? তাই বলছে আই ফিয়ার দি অ্যান্ড দ্য গ্লিটারিং আই অ্যান্ড দ্য স্কিনি হ্যান্ড সো ব্রাউন, তোমার স্কিনি হ্যান্ডটাকেও আমি ভয় পাচ্ছি। তখন গেস্ট বলতেছে, ম্যানের বলতেছে, ফিয়ার নট দ্য উইডিং গেস্ট, দিস বডি ড্রপ নট ডাউন, শুধু আমার বডিটা পড়েনি, মানে কি শুধু আমি মানে সে বেঁচে মারা ছিলাম, যায়নি, আমি হ্যাঁ মারা বেঁচে যাইনি। আছে। হ্যাঁ, বেঁচে অ্যালোন ছিলাম। অল অ্যালোন, শুধু আমি একা, চারিদিক শুধু একা। অল অন এ ওয়াইড সি অ্যান্ড নেভার আ সেইন্ট টুক পিটি অন মাই সোল ইন অ্যাগনি। হ্যাঁ, শুধু আমি একাই বেঁচেছিলাম, কোনো সেইন্ট আমার এই আত্মার জন্য প্রার্থনা করেনি, আমার জন্য কোনো করুণা করেনি যে আমাকে বাঁচানোর জন্য যে তারা আমার জন্য দয়া পাঠাবে। তাই বলছে দ্য মেনি মেন সো বিউটিফুল অ্যান্ড দে অল ডিড লাই, সবাই মরে পড়ে আছে। অ্যান্ড আ থাউজেন্ড স্লিমি থিংস লিভ অন অ্যান্ড সো ডিড আই। তাহলে তারা ছিল বিউটিফুল মেন, সেই বিউটিফুল মেনগুলো মারা গেল, আর আশেপাশে কত হাজার হাজার অদ্ভুত অসুন্দর জিনিস বেঁচে আছে। ঠিক আমিও ওই রকম অসুন্দর জিনিসের মতো আমিও বেঁচে গেলাম। তাই তো আমার মতো খারাপ মানুষ বেঁচে গেল, আর তাদের মতো ভালো মানুষগুলো মরে গেল। তারা তো কোনো ক্ষতি করেনি, তারা তো আর পাখিটাকে মারেনি, মেরেছি তো আমি নাকি? তাহলে আমাকে না মেরে ওদেরকে কেন মারা হলো? তাই বলতেছে এই পৃথিবীতে কত খারাপ জিনিস বেঁচে আছে, অনেক সময় ভালো জিনিসগুলো পৃথিবী থেকে হারিয়ে যায়। তাই বলছে আই লুকড আপ অন দ্য রোটিং সি অ্যান্ড ড্রু মাই আইজ অ্যাওয়ে, আই লুকড আপ অন দ্য রোটিং ডেক অ্যান্ড দেয়ার দ্য ডেড ম্যান লে। হ্যাঁ, কখনো আমি সমুদ্রের দিকে তাকাচ্ছি, দেখতেছি কি চারিপাশ যেন রোড হয়ে গেছে, হ্যাঁ, পচে গেছে, নষ্ট হয়ে গেছে। তারপর যখন আস্তে আস্তে আমি আবার চোখটা নিয়ে আসলাম আমার রুটিং ডেকে, তখন দেখলাম দেয়ার দ্য ডেড ম্যান লে, আমি তো মানুষগুলো পড়ে আছে। দেন আই লুক টু হেভেন অ্যান্ড ট্রাই টু প্রে, আমি তখন আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করতে চাইলাম, বাট অর এভার আ প্রেয়ার হ্যাড গাস্ট, কিন্তু একটুও প্রার্থনাও আমার মন থেকে বেরিয়ে আসলো না। শুধু আ উইকেট উইসপার কেম, ভিতর থেকে যেন একটা দুষ্ট উইসপারিং সাউন্ড বেরিয়ে আসলো, অ্যান্ড মেড মাই হার্ট অ্যাজ এ ডাস্ট, এবং আমার হার্টটাকে একদম ধুলার মতো যেন শুকিয়ে দিল। মানে আমার হার্টের থেকে কিছু যেন বার হলো না, আমি যেন কোনো কিছু বলতে পারলাম না। দেন আই ক্লোজ মাই লিডস, মানে চোখের পাতা বন্ধ করলাম, অ্যান্ড কেপ্ট দেম ক্লোজ অ্যান্ড দ্য বলস লাইক পালস বিট, এবং দেখলাম আমার চোখের মণিগুলো বলের মতো করে পালসিং করতেছে, বিট করতেছে। ফর দ্য স্কাই অ্যান্ড দ্য সি অ্যান্ড দ্য সি অ্যান্ড দ্য স্কাই লে ডেড, দেখো লে ডেড লাইক আ লোড অন মাই ওয়েরি আই, মনে হলো যেন পুরো সমুদ্র, পুরো আকাশ, সব কিছু যেন মৃত অবস্থায় আমার চোখের উপর, পাতার উপর এসে পড়েছে, আমি যেন চোখটাকে তুলতে পারতেছি না। অ্যান্ড দ্য ডেড ওয়ার অ্যাট মাই ফিট, তারপরে আবার এই মৃত বডিগুলো আমার পায়ের কাছে পড়ে আছে। কি অবস্থা বলো? ভয়ে মোটামুটি তো শেষ নাকি? তা বলছে দ্য কোল্ড সোয়েট মেল্টেড ফ্রম দিয়ার লিমস নর রোট নর রেক ডিড দে, তাদের শরীর থেকে যেন এক ধরনের সোয়েট, ঘাম যেন বেরিয়ে আসতেছে, এবং তারা পচেও যাচ্ছে না, এবং তাদের শরীর থেকে কোনো দুর্গন্ধ বার হচ্ছে না। রিক মানে দুর্গন্ধ। দ্য লুক উইথ হুইচ দে লুকড অন মি হ্যাড নেভার পাস্ট অ্যাওয়ে, আর মরে যাওয়ার সময় তারা আমার দিকে যে দৃষ্টি নিয়ে তাকিয়েছিল, ওই দৃষ্টির ভঙ্গিটা এখনও তাদের চোখে লেগে আছে, সেটাও এখনও পাস হয়নি, মানে তারা আমাকে যে অভিশাপ দিচ্ছিল, সেই অভিশাপটা তাদের চোখে এখনও লেগে আছে, যে আমার জন্য তাদের আজকে এই ক্ষতি। অ্যান অরফান কার্স উড ড্র্যাগ টু হেল আ স্পিরিট ফ্রম অন হাই, বলতেছে একজন অরফানের কার্স, একজন কি অরফান মানে কি? ইয়াতিমের, হ্যাঁ এতিমের অভিশাপ, একটা স্পিরিটকেও ওই স্বর্গ থেকে টেনে এনে হেলে ফেলতে পারে। হ্যাঁ, এইরকম অভিশাপ হচ্ছে অরফানের অভিশাপ। কিন্তু বাট ও মোর হরাইবল দ্যান দ্যাট, কিন্তু এই অরফানের চেয়েও আরও মানে কি ওর্স্ট কার্স, যেটা ইজ দ্য কার্স ইন আ ডেড ম্যানস আই, এই ডেড ম্যানস আই আমি দেখতে পেলাম যে তারা আমার জন্য ওই অরফানের কার্সের থেকেও আরও ওর্স্ট কার্স করেছে, ভয়ানক। সুতরাং 7 days and 7 nights I saw that curse and yet I could not die, এরকমভাবে 7 দিন আমি ওই একা সমুদ্রে মৃত বডিগুলোকে নিয়ে ওইখানেই একাই ছিলাম, কিন্তু আমি মরিনি নাকি? আমি শুধু তাদের চোখে আমার জন্য অভিশাপ দেখেছি।
কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এই জি পর্যন্ত স্যার। রাখলাম আজকে এই পর্যন্ত রাখতে হচ্ছে। বাকি কালকে কি শেষ হবে? আগামী দিন হয়ে যাবে নাকি? স্যার একটু শেষ স্যার হবে একটু না বল, মনে হয়, প্রথম থেকে শুরু করলে হবে না, তারপরে অনেকগুলো আছে না। হ্যাঁ অনেকগুলো আছে, অনেক আছে। আর একদিন 2 দিন লাগবে, আচ্ছা, তো দেখা যাক। মানে পরের দিনের অল্প একটু লাগবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত হলো। আমরা এখানে ইন্ডিকেট করে রাখি। আরো 50টা ক্লাস লাগবে কবিতা এটা শেষ করতে। আচ্ছা, তো কি বোঝা যাচ্ছে? সহজ আছে তাই না স্যার ওই বললেও যে বিষয়টা? বললেন না যে জি স্যার, বোঝা জি যাচ্ছে। স্যার, ভালোই আছে। আচ্ছা ভালো লাগতেছে তো অনেক, আচ্ছা, কিছু রাকিবুল বলতে কিছু চাচ্ছি। বলতে যাচ্ছ? রাকিবুল বলো। স্যার ওই যে টুইন টুইন বললেন, একটা ডেথ আর একটা হচ্ছে আর একটা কি যেন বললেন, লাইফ ইন ডেথ। লাইফ ইন ডেথ। ওই লাইফ ইন ডেথটা মানে কে ওটা? ওই Human. ওটা কি মানুষ না অন্য কিছু? ওটার একটা মানে মানুষ, এই জায়গাটা ওটা মানুষের রূপ ধর, ওটা একটা মানুষ, মনে করো ওটা একটা মানুষ, ওটা স্পিরিট, ঠিক আছে তো? ওটা একটা স্পিরিট, এটা একটা মানে স্পিরিট। এটা মারে ফেল দিল, কে কাক মারলো, মানে এটা একটু ঝামেলা হয়ে গেল। কি করলেন এই জায়গাটা একটু, মানে এই লাইনটাতে একটু গেলাম। ডেথ ভার্সাস লাইফ কি? ইন ডেথ, এই তো দুইজন নাকি? হ্যাঁ স্যার। এই দুইজন লটারি করলো, লটারি করে লাইফ ইন ডেথ জিতে গেল। তাহলে লাইফ ইন ডেথ যখন জিতে গেল, জিতে যাওয়া মানে কি? সে হচ্ছে ওল্ড ম্যারিনারকে পেল, তার ভাগ্যে পেল কাকে? ওল্ড ম্যারিনারকে। কে পেল? লাইফ ইন ডেথ। আর ডেথ কাদেরকে পেল? ওই 200 যারা মারা গেছে। সেলারকে পেল, ঠিক আছে তো? এই জন্যই তারা মারা গেল। তো তারা কেন মরলো? কারণ ওরা তো ডেথের হাতে পড়ে গেল, বুঝনি? হ্যাঁ স্যার। এখানে লটারিটা হচ্ছিল কাকে নিয়ে? এই ওল্ড ম্যারিনারকে নিয়ে। এই ওল্ড ম্যারিনারকে, ওল্ড ম্যারিনার যার ভাগ্যে পড়বে সে জিতে যাবে। তাহলে ওল্ড ম্যারিনারকে জিতলো কে? বলো। লাইফ ইন ডেথ। লাইফ ইন কারণ ডেথ। এখানে অপরাধটা করেছে কে? ওল্ড ওল্ড ম্যারিনারটা। ম্যারিনার। তাকে নিয়ে লটারি হয়েছে, যে ডেথ এবং লাইফ ইন ডেথ এসে লটারি করছে যে কাকে আমরা মানে কে পাবে ওল্ড ম্যারিনারকে। তাহলে ওল্ড ম্যারিনারকে পায়ে গেল হচ্ছে লাইফ ইন ডেথ, তার মানে সে বেঁচে থাকবে কিন্তু মৃত্যু যন্ত্রণা ভোগ করবে। আর বাকি 200 জনকে ডেথ পেয়ে গেল, মানে ওরা সবাই মারা গেল, মানে ডেথ তাদেরকে নিয়ে চলে গেল। বুঝতে পেরেছো? এই জি এটা একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা, এটা ওইভাবে তো আর বিশ্বাস করলে হবে না, বা ওইরকম করে ধরতে গেলে তো হবে না। হ্যাঁ, এটা জাস্ট একটা গল্প কাহিনী তুলে ধরেছে, যার মাধ্যমে দিয়ে তিনি একটা মোরালিটি প্রচার করতে চাচ্ছেন, যেটা আমরা শেষের দিকে বুঝবো আর কি। ঠিক আছে? জি স্যার। গেস্ট বলতে কি বুঝাইছে? হ্যাঁ? ওয়েডিং গেস্ট। ওয়েডিং গেস্ট। উইডিং গেস্ট তুমি প্রথম দিকে পড়োনি? গতকাল ছিলা? জি স্যার ছিলাম। তাহলে তুমি জানো না ওটা কে? ওই যে বিয়ে বাড়িতে যাচ্ছিল 3 জন, তাদের মধ্যে একজনকে সে থামালো, ওই বৃদ্ধ মানুষ, দিয়ে তার গল্পটা বলতেছে না, আমরা যেটা শুনতেছি এটা কি এখন ঘটতেছে না? ওটা ওটা ওই বৃদ্ধ নাবিকের গল্প। ওটা গল্প ঘটে গেছে, ওয়েটিং, হ্যাঁ ওয়েডিং গেস্টকে শোনাচ্ছে। কয়জন ছিল গেস্ট? কয়জন ছিল? কয়জনকে ছিল? তিনজন। 3 জন যাচ্ছিল, তার ভিতরে তিনজন একজনকে সে ছিল, থামিয়ে ফেললো, আর একজনকে বাকি নিয়ে 2 জন আসছে। চলে গেল। ওই যাকে থামিয়েছিল সেই তো মাঝে মাঝে আসতেছে না, ওয়েডিং গেস্ট বলতেছে না, মানে সে তার গল্পটা শুনতেছে। জি স্যার। স্যার তার কোনো নাম নাই উইডিং গেস্ট হিসেবে। আর এখানে ওই যে পাখিটা মারে ফেললো না, মানে গুলি করে, হ্যাঁ, এরপর থেকে মানে অভিশাপ ঝামেলাটা শুরু শুরু। হয়ে গেছে। হ্যাঁ, অভিশাপ শুরু হয়ে গেছে। তো এই পাখিটা কে মারলো? হায় রে কপাল। স্যার এটা কালকে বুঝান, আজকে বুঝাইলেও সারা রাত লেগে যাবে। আরেকবার ক্লাস করুক সবাই। তুমি ক্লাসটা রেকর্ড দেখে নিবা যে কে মারলো পাখিটা। পাখিটা কে মারলো তুমি কালকে আমাকে বলবা, ঠিক আছে? ঠিক স্যার আছে। এটা তো প্রশ্ন মতো হয়ে গেছে, জুলাখা ছেলে নাকি মেয়ে মতো হয়ে গেছে কোন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, একটু মনোযোগ দিবা যে পাখিটা কে মারলো আমরা গল্প শেষ করার পরে বুঝলাম না, তাহলে আর কাহিনী কি দাঁড়ালো? হ্যাঁ, গল্পের কাহিনী তো ওইটা। ওটাই তো মেন কাহিনী। আচ্ছা তুমি স্যার তো শুরু থেকে বলতেছেন হ্যাঁ, যে পাখিটা মারার কারণেই তো অভিশাপটা হলো, অভিশাপটা কার উপরে আসলো, কি হলো সেটা কথার মধ্যে বারবারই আসতেছে, তাহলে কি কেয়ার করলা বলো? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত ক্লাস আছে একটু, আজকে এখানে শেষ করছি, তো আগামী কালকে আবার কথা হবে। ওকে, বাই।